আজকে পঞ্চমী। মা দুর্গা তার 4 ছেলে মেয়েকে নিয়ে বাপের বাড়ি এসছেন। তাই এই 4টে দিন আমাদের বিশেষ আনন্দের। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সারা বছর এই পুজোকে নিয়ে আমাদের অনেক পরিকল্পনা থাকে। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। আমার গিন্নি এর মধ্যেই পুজোর কেনাকাটা সেরে ফেলেছে। আর আমি আমাদের প্রিয় ঠাকুরমশাই এবং চারিমায়ের জন্য ধুতি পাঞ্জাবি এবং শাড়ি কিনেছি। আজকে বিকেলে ঠাকুরমশাইয়ের বাড়ি গিয়ে সেইগুলো দিয়ে আসবো এবং শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আসবো। এই পর্যন্ত ঠিক আছে। তারপরে দুপুরে ভাত ঘুম দিয়ে যখন উঠলাম তখন সন্ধ্যা 6টা বেজে গিয়েছে। হাত মুখ ধুয়ে আমি ঠাকুরমশাইয়ের বাড়ি যাব বলে বেরোচ্ছি, ঠিক এমন সময় আমার প্রিয় বন্ধু কিশোরী সেন আমার দরজায় এসে হাজির। আমাকে দেখতে পেয়ে সে বলল, ঠাকুরমশাইয়ের বাড়ি যাচ্ছ বুঝি? হ্যাঁ গো, এই ঠাকুরমশাইয়ের বাড়ি যাচ্ছি। আসলে ঠাকুরমশাই এবং চারিমায়ের জন্য কিছু জামা কাপড় কিনেছি, সেগুলোই দিতে যাচ্ছি আর কি। বেশ তো, চলো। আমিও ঠাকুরমশাই ও চারির জন্য জামা কাপড় কিনেছিলাম। আমিও ভাবছিলাম ঠাকুরমশাইয়ের বাড়ি যাব, তা ভালোই হলো, একসঙ্গে যাওয়া যাবে। আমি আর কিশোরী বেরিয়ে পড়লাম ঠাকুরমশাইয়ের বাড়ির উদ্দেশ্যে। বাইরে বেরিয়ে দেখি আকাশ কালো করে আছে, তাই সঙ্গে করে ছাতা নিয়েই বেরিয়ে পড়লাম। আমরা যখন বড় রাস্তায় পৌঁছলাম তখন দেখলাম আমাদের সামনে দিয়ে একটা ট্রাম চলে যাচ্ছে মঠলেনের দিকে, তাই উঠে পড়লাম সেই ট্রামে। মঠলেনে যখন পৌঁছলাম তখন টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে। আমি আর কিশোরী সামনে তেলে ভাজার দোকান থেকে একটা ঠোঙায় কচুরি, আলুর চপ এবং পাশের মিষ্টির দোকান থেকে গরম গরম রসগোল্লা এবং মাখা সন্দেশ নিয়ে নিলাম। তারপরে ঠাকুরমশাইয়ের বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। ঠাকুরমশাইয়ের বাড়িতে যখন পৌঁছলাম তখন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আমি ঠাকুরমশাইয়ের বাড়ির দরজায় টোকা দিলাম। কিছুক্ষণ পরে স্বয়ং ঠাকুরমশাই এসেই দরজাটা খুললেন। তারপরে আমাদের দেখে বললেন, আরে তোমরা এসো এসো, ভেতরে এসো। আমরা ভিতরে প্রবেশ করলাম। ঠাকুরমশাই আমাদের বসতে বলে তার মেয়ে চারিকে ডাক দিলেন। বাবার ডাক শুনে ঠাকুরমশাইয়ের ছোট্ট মেয়ে চারি রান্নাঘর থেকে বেরিয়ে এলো। তারপর আমাদের দেখে খুশি হয়ে বলল, আরে কাকাবাবু, তোমরা এসে গেছো, বসো বসো, আমি চা নিয়ে আসছি। কিশোরী চারির হাতে তেলে ভাজা রসগোল্লা মাখা সন্দেশের হাঁড়িটা তুলে দিল। এই সবগুলো নিয়েই চারি হাসি মুখে ভিতরে চলে গেল। আহা, তোমরা যখনই আসো আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসো। এসব কিন্তু একদম ভালো জিনিস নয়, আমার খুব খারাপ লাগে। আরে তাতে কি হয়েছে ঠাকুরমশাই, আপনি যে আমাদের আপনার জীবনের দারুণ দারুণ অভিজ্ঞতার গল্প শোনান, এটাই তো অনেক। ও হ্যাঁ, আপনারা চারিমায়ের জন্য এই সামান্য কিছু জামা কাপড় এনেছিলাম আর কি, এগুলো যদি দয়া করে গ্রহণ করেন। আহা, এইসব আবার কি জন্য? হ্যাঁ নিশ্চয়ই পারো, তোমরা তো বাড়ির লোক। হে, তোমরা ছাড়া এই বুড়োটার আর খবর কি নেয় বলো তো? তাও তোমরা মাঝে মাঝে আসো, খুব ভালো লাগে আমার। দাও দেখি তোমাদের একটা পাসিং শো। কিশোরী তার পাঞ্জাবির পকেট থেকে একটা নতুন পাসিং শো এর প্যাকেট নিয়ে ঠাকুরমশাইয়ের সামনে এগিয়ে দিলেন। ঠাকুরমশাই সেই প্যাকেট থেকে সিগারেট ধরিয়ে মজ করে টানতে লাগলেন। এরই মধ্যে চারি আমাদের গরম গরম চা আর এক বাটি মুড়ি এবং মাখা সন্দেশ দিয়ে গেল। ঠাকুরমশাই বললেন, বাহ, মাখা সন্দেশ অনেকদিনই খাইনি, দাও দেখি। ঠাকুরমশাই মাখা সন্দেশ নিলেন। তারপরে আমাদের দিকে তাকিয়ে বললেন, বাহ চমৎকার। আরে দাঁড়িয়ে আছো কেন? নাও নাও, তোমরাও খাওয়া শুরু করো। খাওয়া শেষ হলে তারপর গল্প শুরু হবে। এই তো মেঘ না চাইতেই জল। ঠাকুরমশাই আজকে নিজে থেকেই গল্প শোনাতে চাইছেন। আমরা চা, মুড়ি আর মিষ্টি খেতে লাগলাম। খাওয়া শেষ হলে আমরা হাত মুখ ধুয়ে এসে এবারে তক্তপোষে বসলাম। ঠাকুরমশাই আমাদের সামনে একটা তক্তপোষে বসে একটা সিগারেট ধরালেন। তারপর ঘন ঘন তাতে টান দিতে লাগলেন। সিগারেটটা শেষ করে ছাইদানি হিসাবে ব্যবহৃত নারকেলের মালায় সেটাকে গুঁজে দিয়ে আজকের কাহিনী বলতে শুরু করলেন ঠাকুরমশাই। বছর 10 আগেকার কথা, তখন আমি কলকাতার বাড়িতে চলে এসেছি। চারির মা গত হয়েছেন অনেকদিন হলো। ছোট্ট চারিকে নিয়ে আমার সংসার। চারির বয়স তখন ওই 13 কি 14 হবে। ছোটবেলা থেকেই চারি মা আমার সংসারের কাছে বড়ই পটু। চারির মা মারা যাওয়ার পর ওই আমার সংসারটাকে ধরে রেখেছে। তা যাকগে, গল্পটা বলি। সেদিন সকালবেলা
এই বৈঠকখানা ঘরে বসে একজনের কুষ্টি করছি। এমন সময় দরজায় টোকা পড়ল। চারিমা রান্নাঘর থেকে বেরিয়ে দরজার আগল খুলে দিল। বাইরে বেরিয়ে দেখা গেল একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। ভদ্রলোকের বয়স ওই বছর 50 হবে। বেশ গাঁট্টা চেহারা, দেখে বোঝা যায় বেশ সম্ভ্রান্ত ব্যক্তি। ভদ্রলোক নমস্কার করে চারিকে বলল, এটা কি তারানাথ তান্ত্রিকের বাড়ি? উনি আমার বাবা হন। আপনি কোথা থেকে আসছেন? আগে আমার নাম মৈনাক সিংহ। আমি অনেক দূর থেকে আসছি। একটা বিপদে পড়ে ওনার কাছে এসেছি। উনি কি বাড়িতে আছেন? এসব কথাবার্তার মধ্যে আমি গিয়ে ভদ্রলোকের সামনে দাঁড়ালাম। তারপর ভদ্রলোককে বললাম, আগে আমি তারানাথ, বলুন কি দরকার। ভদ্রলোক আমাকে হাত জোড় করে নমস্কার করলেন। আমি তাকে ভেতরে নিয়ে এলাম। তারপর চারিকে বললাম চা দিতে। ভদ্রলোককে বৈঠকখানা ঘরে বসালাম। কিছুক্ষণের মধ্যে চারি চা ও মিষ্টি দিয়ে গেল। ভদ্রলোকটি বললেন, আগে ঠাকুরমশাই, আমার নাম মৈনাক সিংহ। আমি অনেক দূরের একটি গ্রাম হরগড়াপুর থেকে আসছি। একটি বিপদে পড়ে আপনার কাছে এসেছি। দয়া করে আমাকে সাহায্য করুন। কি বিপদ? আগে আমাদের বংশ, মানে সিংহ বংশ, হরগড়াপুরের জমিদার বংশ। আমার দাদুর দাদু ছিলেন এই বংশের জমিদার। জমিদার হলে কি হবে ঠাকুরমশাই, তিনি ছিলেন মাটির মানুষ। প্রজাদের নিজের সন্তানের মতো দেখতেন। কোনোদিন কোনো অভিযোগ তার বিরুদ্ধে শোনা যায়নি। তার একটি ভাই ছিল। নিজের ভাই হলে কি হবে ঠাকুরমশাই, তিনি ছিলেন প্রচণ্ড অত্যাচারী। জমিদারবাবুর কাছে তার ভাইয়ের নামে নানা রকম অভিযোগ আসত। তিনি প্রজাদের উপর প্রচণ্ড অত্যাচার করতেন, গ্রামের মহিলাদের সঙ্গে অশ্লীল ব্যবহার করতেন। সেই জন্য গ্রামের লোক আমার দাদুর কাছে এসে তার ভাইয়ের নামে অভিযোগ করত। জমিদারবাবু তার ভাইকে অনেক করে বোঝাতেন, কিন্তু তার ভাই সেই সব কথা কানে তুলত না। বরং এই সব শোনার পর বা তাকে বোঝানোর পর অত্যাচারের মাত্রাটা আরও বেড়ে যেত। সেই জন্য প্রজারা আরও বেশি বিদ্রোহী হয়ে উঠত। একদিন তিনি একটা ভয়ঙ্কর অপরাধ করে ফেললেন, আর সেই জন্য প্রজারা তাকে মাফ করল না, এবং এর ফল হল মারাত্মক। কিরকম অপরাধ? তিনি একদিন আমাদের গ্রামের এক গরিব প্রজাকে খুন করলেন। সে কি, কেন? আসলে তিনি প্রজাদের উপর অত্যাচার করার সঙ্গে সঙ্গে অনেক অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। ওই প্রজাটি হয়তো সেই সব কাজ, সেই সব অপকর্ম তাকে করতে দেখে নিয়েছিল। তাই কোনো প্রমাণ না রাখার জন্য তিনি গোপনে সেই প্রজাকে খুন করেছেন। অনেক কিছুই হতে পারে ঠাকুরমশাই, কিন্তু এই কাজের ফল হলো মারাত্মক। প্রজারা অনেকদিন তার এই অমানসিক কাজ সহ্য করেছে, অত্যাচার সহ্য করেছে, কিন্তু আর নয়। এবার সময় এসেছে প্রতিবাদ করার। সেই জন্য গ্রামের প্রজারা সবাই মিলে তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে, এবং গ্রামের বাইরে একটা খোলা মাঠ আছে, বিশাল বড়। আগে ওখানে একটা বাড়ি ছিল, সেই বাড়িটি এখন ভেঙে পড়েছে। অনেকেই বিশ্বাস করেন ওই মাঠে নাকি রাতের বেলা যাওয়া উচিত নয়, কারণ ওই মাঠের ধারে একটি বেলগাছ আছে। অনেকেই বিশ্বাস করেন যে ওই বেলগাছে ব্রহ্মদৈত্যের বাস, সে ওই বেলগাছেই থাকে। সেই জন্য ওইখানে কেউ রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলাতেও যায় না। প্রজারা সবাই মিলে ঠিক করল ওই মাঠে নিয়ে গিয়ে ওই নরপিশাচটাকে শাস্তি দেবে। তাই ওখানে ওই মাঠে বিরাট বড় শামিয়ানা খাটিয়ে বিচার সভা বসানো হলো। জমিদারবাবু বিচার করবেন প্রজাদের সবার সামনে, তাই তিনি ওই মাঠে সবাইকে জমায়েত হতে বলেছেন। প্রজারা সবাই মিলে ওই মাঠে জমায়েত হলো। তারপর শুরু হলো বিচার সভা। প্রায় অনেকক্ষণ ধরে বিচার সভা চলার পর
এবার শাস্তির পালা। কি শাস্তি দেওয়া যায়? এমন শাস্তি দিতে হবে যাতে এই রকম কাজ আর কেউ কখনো না করে। তাই সব বিচার করে শাস্তি ঘোষণা করা হলো। সে এক ভয়ঙ্কর শাস্তি। কি শাস্তি? জমিদার বাবু বললেন, ওকে এক ভয়ঙ্কর শাস্তি পেতে হবে। সেটা হলো, ওকে প্রথমে ওই বেলগাছে গায়ের সারা শরীরে ছুঁচ ফুটিয়ে বিদ্ধ করতে হবে। তারপর মাঠের মধ্যে আগুন জ্বেলে সেই আগুনে ওকে ছুঁড়ে ফেলতে হবে জীবিত অবস্থায়, যাতে ও বুঝতে পারে এরকম অপরাধ করলে এরকম শাস্তি পাওয়া উচিত। আর এখান থেকেই সবাই শিক্ষা নেবে এরকম অপরাধ যেন আর কেউ না করে। এই বলে জমিদারবাবু প্রজাদের আদেশ দিলেন তার আদেশ পালন করার জন্য। এই কথা শুনে প্রজারা একটু ভয় পেয়েছিল। এইভাবে যন্ত্রণাদায়ক মৃত্যু, কিন্তু তারপর তাদের অত্যাচারের কথা স্মরণ করে জমিদারবাবুর আদেশ পালন করেছিল। প্রথমে ওই অত্যাচারীকে ওই বেলগাছের গায়ে সারা শরীরে ছুঁচ ফুটিয়ে বিদ্ধ করা হয়। তিনি যখন যন্ত্রণায় কাতরাচ্ছেন তখন তিনি গ্রামের লোক এবং জমিদারবাবুকে অভিশাপ দেন। আমি ছাড়ব না, তোদেরকে আমি ছাড়ব না, তোদের সবাইকে আমি শেষ করে ফেলব। তোরা যেমন আমার সঙ্গে এই অমানসিক কাজটা করলি, সেরকমই তোদেরকে আমি শাস্তি দেব। আমি কথা দিলাম, মিলিয়ে নিস। এই কথা শোনার পর প্রজাদের মাথা আরও গরম হয়ে যায়। তারা লাঠি সোটা নিয়ে ওই অত্যাচারীকে মারতে উদ্যত হয়। তখনই জমিদারবাবু বলেন, দাঁড়াও, ওকে মেরো না, ওকে বরং আগুনে ছুঁড়ে ফেলে দাও। এরপর প্রজারা জমিদারবাবুর কথা মতো মাঠের মধ্যে এক বিশাল আগুন জ্বালিয়ে ওই অত্যাচারীকে আগুনে ছুঁড়ে ফেলে দেয়। আগুনে পোড়ার সঙ্গে সঙ্গে ওই লোকটা বলতে থাকে, আমি ফিরে আসবো, তখন দেখবো তোদের বাঁচায় কে। আমি তোদের ছাড়বো না, তোদের শেষ করে ফেলবো। আমি তোদের আমি অভিশাপ দিলাম, তোরা কেউ প্রাণে বাঁচবি না। এই বলে সে আকাশের দিকে মুখ করে বিকট স্বরে হেসে ওঠে। এইভাবে এক অত্যাচারীর গল্প শেষ হয়। কিন্তু ঠাকুরমশাই, ওই যে কথায় আছে না, শেষ হয়েও হইল না শেষ। সবটা শেষ হয়নি ঠাকুরমশাই। মানে কি শেষ হয়নি? অভিশাপ। ওই অত্যাচারী মৃত্যুর আগে যে অভিশাপ দিয়ে গিয়েছিল সেটা শেষ হয়নি ঠাকুরমশাই, সেটা সবে শুরু হয়েছিল। এই ঘটনার পর প্রায় মাস 2 কেটে গেছে। প্রজারাও সুখে শান্তিতে বসবাস করছিল। এমন সময় এক ভয়ঙ্কর কাণ্ড ঘটল। কি কাণ্ড? সেদিন ছিল অমাবস্যা, চারিদিক নিকষ কালো অন্ধকার। সেই সময় এক প্রজা শহর থেকে ফিরছিল ওই মাঠের ধার দিয়ে। এমন সময় তার মনে হলো তার পিছনে যেন কেউ হেঁটে আসছে। সে পিছন ঘুরে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। তার মনের ভুল ভেবে সে আবার হাঁটতে শুরু করলো। আবারও তার মনে হলো তার পিছনে কেউ হেঁটে আসছে। সে আবার পিছন ঘুরে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। এইভাবে 5 হওয়ার পর তার মনে একটা প্রচণ্ড ভয় বাসা বাঁধে। সে আর পিছন ঘুরে না দেখে জোরে জোরে পা ফেলে হাঁটতে শুরু করে। কিন্তু কিছু দূর যেতেই সে কিছুতে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। সে উঠে বসার চেষ্টা করে, কিন্তু উঠতে পারে না। ওখানেই পড়ে থাকে। সে বারবার ওঠার চেষ্টা করছিল, কিন্তু উঠতে পারছিল না। এক সময় তার মনে হয় তার সামনে যেন দাঁড়িয়ে আছে। সে মুখ তুলে দেখে, আর দেখেই তার শরীর যেন হিম হয়ে আসে।
সে দেখে একটা নিকষ কালো অন্ধকার, তার সামনে দাঁড়িয়ে আছে একটা মূর্তি, যেন তার ভিতর দিয়ে উঁকি মারছে। এই দৃশ্য দেখে সে ভয়ে আতঙ্কে ঘামতে শুরু করে। মানুষ প্রচণ্ড ভয় পেলে যেরকম অবস্থা হয় তারও সেরকম অবস্থা হয়েছিল। সে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে, কে তুমি? আর এত রাতে কি করছো এই ফাঁকা মাঠে? এই কথা শুনে ওই মূর্তিটা জোরে জোরে হাসতে থাকে। সেই হাসি শুনে ওই লোকটার হৃৎপিণ্ড যেন খানিকক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। অনেকক্ষণ হাসার পর হাসি থামিয়ে মূর্তিটা একটা বিকট খসখসে গলায় লোকটাকে বলে, কিরে, আমায় চিনতে পারছিস না? মনে আছে আমি তোদের বলেছিলাম আমি ফিরে আসবো? দেখ দেখ, আমি ফিরে এসেছি। আর তোদের কাউকে আমি বাঁচতে দেব না। সব কটাকে তিলে তিলে শেষ করব। এই কথা শুনে লোকটার মুখের কথা বন্ধ হয়ে যায়। তবে কি সে সত্যি ফিরে এসেছে? লোকটা এবার কাঁদো কাঁদো স্বরে মূর্তিটাকে বলে, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, দয়া করে আমায় ছেড়ে দাও। আমি আর কখনো এখানে আসবো না। আমায় ছেড়ে দাও। ছেড়ে দেব? কখনোই না। আমি প্রতিশোধ নেব। প্রতিশোধ চাই। আজ তোকে মারবো, কালকে ওই গ্রামের সবাইকে মারবো, আর পর এই জমিদারকেও আমি মারবো। এই গ্রামকে আমি নিশ্চিহ্ন করে দেব একেবারে। এই বলে আবার ওই মূর্তিটা জোরে জোরে হাসতে থাকে। তারপর লোকটাকে মাটি থেকে এক হাতে করে তুলে ছুঁড়ে ফেলে দেয় ওই বেলগাছের গায়ে। তারপর কি হয়েছিল কেউ জানে না। সকালে যখন ওই লোকটির মৃতদেহ পাওয়া যায় তখন সবাই দেখে লোকটির শরীর পুরো ঝলসে গেছে, আর লোকটি ওই বেলগাছের গায়ে আটকে আছে। কাছে গিয়ে দেখা যায় লোকটার সারা শরীরে ছুঁচ ফোটানো আছে। এই দৃশ্য দেখে সবার মনে পড়ে যায় ওই অত্যাচারী লোকটার অভিশাপ। সবাই এটা দেখে খুব ভয় পেয়ে যায়। এরপর থেকে শুরু হয় মৃত্যুলীলা। একের পর এক গ্রামবাসীরা ওই একইভাবে ওই বেলগাছের ডালে মরতে থাকে। সবাই ভাবে ওই লোকটার অভিশাপ আবার ফিরে এসেছে। দিনের পর দিন এরকমই মৃত্যু দেখতে দেখতে জমিদার বাবুর মাথা খারাপ হয়ে যায়। সে চিন্তা করে কিছু একটা করতে হবে, না হলে এই অসহায় গ্রামবাসীদের বাঁচানো যাবে না। তাই সে পাশের গ্রামের এক পিশাচ সিদ্ধ তান্ত্রিককে ডেকে নিয়ে আসে ওই গ্রামে। তারপর ওই তান্ত্রিক সব দেখে শুনে জমিদারবাবুকে জানায়, এই আত্মা খুবই শক্তিশালী ও প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে এসেছে। মৃত্যুর পর যদি কোনো আত্মা প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে আসে সে প্রচণ্ড শক্তিশালী হয়। তবে তোমাদের চিন্তা নেই, আমি এই আত্মাকে বন্দি করব ওই বেল গাছে। কিন্তু আমার একটা শর্ত আছে, কখনো কোনো দিন তোমরা মানে এই গ্রামবাসীরা ওই মাঠের কাজ দিয়ে বা ওই বেল গাছের কাজ দিয়ে কখনোই যাবে না। আমি ওই আত্মাকে বন্দি করার পর ওই গোটা মাঠ বিশাল শক্তিশালী এক মন্ত্র দিয়ে বেঁধে দেব, যাতে ওই আত্মা কোনোভাবেই তোমাদের গ্রামে প্রবেশ করতে না পারে। কিন্তু কেউ যদি ওই রক্ষা কবচ ভেঙে ওই মাঠে প্রবেশ করে তাহলে ওই আত্মা আবার তোমাদের ওপর আক্রমণ করবে। তাই খুব সাবধান। আগামী অমাবস্যা রাতে আমি ওখানে প্রেত বন্ধন যজ্ঞ করব। তারপর এই গোটা মাঠটাকে শক্তিশালী মন্ত্র দিয়ে বেঁধে দেব, যাতে কোনোভাবেই ওই আত্মা তোমাদের গ্রামে প্রবেশ করতে না পারে।
তাই করুন বাবা, তাই করুন। এই ভয়ঙ্কর আত্মার হাত থেকে আমাদের রক্ষা করুন। বেশ। এরপর ওই তান্ত্রিক যজ্ঞের সমস্ত জিনিসপত্র জোগাড় করতে লাগলেন। তারপর এলো সেই তিথি, অর্থাৎ অমাবস্যা। তান্ত্রিক ওই দিন সবাইকে ঘর থেকে বের হতে বারণ করে দিল। তারপর নিজে ওই মাঠের দিকে চলে গেল। তারপর সারা রাত কি হয়েছিল আমরা জানি না। সকালবেলা তান্ত্রিক আমাদের জমিদার বাড়িতে ফিরে এসে জমিদার বাবুকে বলেছিল, ওই আত্মাকে কাল রাতে অনেক কসরত করার পর তারপর ওই গাছে আমি বন্দি করতে সক্ষম হয়েছি। ওই আত্মা কোনোভাবেই তোমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু মনে রেখো, কোনোভাবেই কোনো দিন তোমরা কেউ ওই মাঠে পা দেবে না। তাহলে কিন্তু আমার শক্তির বন্ধন আর থাকবে না, আর ওই আত্মাও জাগরিত হয়ে তার তাণ্ডব লীলা শুরু করবে। মনে রেখো, বন্দি হওয়ার পর ওই আত্মা কিন্তু মহাশক্তিশালী হয়ে উঠবে। তখন তাকে থামানোর আর কোনো উপায় অবশিষ্ট থাকবে না। এই বলে ওই তান্ত্রিক এই গ্রাম ছেড়ে চলে গেলেন। তারপর থেকে আর কেউ কোনোদিন ওই মাঠে পা রাখেনি। ঠাকুরমশাই, এতদিন আমাদের গ্রাম বেশ সুস্থভাবেই চলছিল, কিন্তু হঠাৎ আবার বিপত্তি শুরু হয়েছে ঠাকুরমশাই। কেন, কি হয়েছে? মাস 2 আগে এক সাংঘাতিক কাণ্ড ঘটে যায় ঠাকুরমশাই। আমাদের গ্রামে সেদিন ছিল অমাবস্যা। আমাদের গ্রামের একটি লোক বাইরে বেরিয়েছিল প্রকৃতির ডাকে সাড়া দিতে। হঠাৎ সে দেখতে পায় একটি লোক ভয় পেয়ে ছুটতে ছুটতে তার দিকেই আসছে। সে ওই লোকটিকে জিজ্ঞেস করে, কি হয়েছে পরাণ, ছুটছিস কেন? নিবারণদা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কি সর্বনাশ হলো তা আর বলো না। আমি তো একটু কাজে শহরে গিয়েছিলাম, হঠাৎ দেখি বহুদিন আগে আমাদের গ্রামের পাশে যে পরিত্যক্ত মাঠটা, সেইখানে ওই বেলগাছে একটা লোক মৃত অবস্থায় ঝুলছে। কি বলছিস তুই? ওরে কি সর্বনাশ হয়ে গেল! ও গো, তোমরা কে কোথায় আছো গো? দেখো কি সর্বনাশ হলো গো! আয় 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 আয়। নিবারণের হাহাকার শুনে গ্রামের লোক সবাই ছুটে আসে। তারপর জিজ্ঞেস করে, ওই কি হয়েছে রে অনিবারণ, এইভাবে মাঝরাতে মরা কান্না জুড়লি কেন? কি হয়েছে, কি হয়েছে? আর কেন গো, আমাদের এতদিনের অভিশাপ আবার জেগে উঠেছে গো। সেই অভিশপ্ত বেল গাছ আমার মানুষ মারতে শুরু করেছে। বলিস কি? কি সর্বনাশ! তাহলে কি হবে? এক্ষুনি জমিদার বাবুকে খবর দিতে হবে, যে এক্ষুনি খবর দিতে হবে। তারপর ওরা সবাই মিলে আমাকে এসে সেই রাতেই খবর দেয়। আমি এই কথা শুনে ভয়ে কাঠ হয়ে যাই। কি বলছো তোমরা? আমাদের এত বড় সর্বনাশ কে করলো? কে ওই অভিশপ্ত আত্মাকে জাগিয়ে তুলল? এবার যে ওই অভিশপ্ত আত্মা গোটা গ্রাম নিঃশেষ করে দেবে। গ্রামের লোক সবাই আমার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, একটা কিছু করুন জমিদার বাবু, একটা কিছু করুন, না হলে যে ছেলেপুলে নিয়ে মারা পড়বো সবাই। হ্যাঁ রে, তোরা বলছিলি না ওই গাছে একটা লাশ ঝুলছে? তাহলে ওই বেটাই আমাদের এত বড় সর্বনাশ করেনি তো? হতে পারে জমিদার বাবু, হতে পারে। তোরা এক কাজ কর, তোরা এখন বাড়ি যা, তারপর দেখছি আমি কি করা যায়। ওরা সবাই বাড়ি চলে গেলে আমি ভাবতে লাগলাম কি করা যায়। ভাবতে ভাবতে কিছুই কুল কিনারা পেলাম না। এভাবে 2 দিন কেটে গেল। এই 2 দিনে আমাদের গ্রামের দুটো মানুষ ওই প্রেতাত্মাটার কবলে পড়ে প্রাণ হারালো। এই 2টি নারকীয় হত্যাকাণ্ডের সাক্ষী রইলাম আমরা গোটা গ্রাম, কিন্তু কিছুই করতে পারলাম না। এর মধ্যেই আরও একদিন কেটে গেল, মানে আরেকটা মৃত্যু। ও কি নৃশংসতা, কি ভয়াবহ! আর সহ্য করা যায় না ঠাকুরমশাই। এরই মধ্যে আমাদের কুলপুরোহিত আপনার খবর দিলেন। এবার আপনি যদি কিছু করতে পারেন, আমাদের বাঁচান ঠাকুরমশাই, আমাদের গোটা গ্রামকে আপনি রক্ষা করুন। নিশ্চয়ই নিশ্চয়ই। আমার গুরুর আদেশ ছিল কোনো বিপদে পড়া মানুষকে সাহায্য করতে। আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি তৈরি হয়ে, তারপরে একসঙ্গে রওনা দেওয়া যাবে।
আমার এই কথা শুনে মৈনাকবাবুর চোখ কৃতজ্ঞতায় ভারী হয়ে উঠল। তারপর তিনি বললেন, নিশ্চয়ই ঠাকুর মশাই, আপনি আসুন, আমি এখানে অপেক্ষা করছি। আমি ভিতরে গেলাম। তারপর আমার কিছু জিনিস নিয়ে ভিতর থেকে বাইরে এলাম। তারপর তাকে বললাম, চলুন এবার যাওয়া যাক। হ্যাঁ, চলুন ঠাকুর মশাই। এরপর আমরা বাইরে এলাম। বাইরে এসে দেখলাম মৈনাকবাবুর জুড়ি গাড়ি আগে থেকেই আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা জুড়ি গাড়িতে চড়ে বসলাম। তারপর জুড়ি গাড়ি চলতে শুরু করলো। প্রায় ঘন্টা চারেকের পথ মৈনাকবাবুর গ্রাম। আমরা 4 ঘন্টার পথ অতিক্রম করে মৈনাকবাবুদের গ্রামে যখন পৌঁছালাম তখন মধ্যাহ্ন হতে শুরু করেছে। আমি আর মৈনাকবাবু তাদের বিরাট বড় সিংহ ভবনের সামনে এসে দাঁড়ালাম। মৈনাকবাবু আমাকে আপ্যায়ন করে ভেতরে নিয়ে গেলেন। তারপর তাদের বিরাট বৈঠকখানায় নিয়ে গিয়ে বসালেন। দাসী আমাদের হাত মুখ ধোয়ার জল এনে দিল। তারপর আমরা বৈঠকখানায় গিয়ে বসলাম। মৈনাকবাবু তার স্ত্রীকে ডেকে আনলেন। মৈনাকবাবুর স্ত্রী এসে আমাকে প্রণাম করতে এলেন। আমি তাকে বললাম, না মা, পায়ে হাত দিও না, তুমি আমার থেকে অনেক বড়, তাই পায়ে হাত দিও না। আমি এমনি তোমায় আশীর্বাদ করছি, তুমি সুখী হবে। মৈনাকবাবুর স্ত্রীর নাম সরমা, খুবই লক্ষ্মীমন্ত মেয়ে। সরমা বলল, ঠাকুর মশাই, আমাদের রক্ষা করুন, এই চরম বিপদের হাত থেকে আমাদের বাঁচান। আপনি বুঝতেই পারছেন, ছেলেপুলে নিয়ে সংসার, কখন কি বিপদ ঘটে যায় বলা তো যায় না। গ্রামে যা শুরু হয়েছে তাতে তো এখানে টেকা দায় হয়ে গিয়েছে। দয়া করে আমাদের বাঁচান ঠাকুর মশাই। চিন্তা করার কিছু নেই মা, আমি এসেছি তো, আমি তোমাদের রক্ষা করব। ভগবানের উপর ভরসা রাখো, তিনি মঙ্গলময়, তিনি সবাইকে রক্ষা করেন। আমার কথা শুনে সরমা ও মৈনাকবাবু একটু আশ্বস্ত হলেন। আপনি বসুন ঠাকুর মশাই, অনেক দূর থেকে এসেছেন, আমি বরং আপনার জন্য কিছু জলখাবারের ব্যবস্থা করি। এই বলে সরমা রন্ধনশালার দিকে চলে গেল, আর আমি মৈনাকবাবু বসে বসে গল্প করতে লাগলাম। কিছুক্ষণ পর সরমা ফিরে এলো কাঁসার রেকাবিতে কিছু খাবার নিয়ে। তারপর আমার সামনে এসে থালাখানা নামিয়ে রাখলো। আমি দেখলাম সেখানে নানা রকমের মিষ্টি এবং পানীয় আছে। সরমা আমাকে বলল, খেয়ে নিন ঠাকুর মশাই, আপনি বড় ক্লান্ত, খেয়ে একটু বিশ্রামও করে নিন। আমি থালা থেকে একটা মিষ্টি তুলে জল খেলাম, তারপর খেতে লাগলাম। খাওয়া শেষ করে মৈনাকবাবুকে বললাম, আমাকে একটা ফাঁকা ঘর দিতে পারেন? নিশ্চয়ই ঠাকুর মশাই, আসুন আমার সঙ্গে। তিনি আমাকে 3 তলার একটি ঘরে নিয়ে গেলেন। বেশ বড় ঘরটি, দক্ষিণ মুখ। ঘরের মধ্যে যা আসবাবপত্র আছে তাও খুব দামি। আপনি এই ঘরে থাকবেন ঠাকুর মশাই, কোনো অসুবিধা হলে আমাকে ডাকবেন। আপনি বরং এখন বিশ্রাম নিন, আমি এখন আসি। এই বলে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। তিনি ঘর থেকে বেরিয়ে যেতেই আমি দরজা বন্ধ করে বিছানায় এসে বসলাম। কি করে এই ভয়ঙ্কর অশুভ শক্তিকে বিনাশ করা যায় তাই চিন্তা করতে লাগলাম। চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা জানি না। ঘুমের মধ্যে দেখলাম আমি আবার সেই বরাকর নদীর ধারে পৌঁছে গেছি, আর আমার সামনে বসে আছেন আমার আরাধ্যা মধুসুন্দরী দেবী। মধুসুন্দরী দেবী আমাকে বলছেন, তারানাথ, তুমি যে আত্মাকে বন্দি করতে চাইছো সে এত সহজে বন্দি হবে না। তার শক্তি যে অসীম, তাকে বন্দি করতে গেলে তোমারই যে প্রাণ সংশয় হবে। আমি হাত জোড় করে দেবীকে বললাম, তাহলে আমি কি গ্রামকে বাঁচাতে পারবো না দেবী? অবশ্যই পারবে, কিন্তু যে উপায়ে তোমাকে এই অপশক্তিকে বন্দি করতে হবে সেই উপায় যে বড় কঠিন তারানাথ। কি উপায় দেবী, বলো আমাকে। শোনো তারানাথ, অনেক বছর আগে এই গ্রামে এক দেবতার পুজো হতো। সে দেবতা না অপদেবতা তা নিয়ে অনেকেরই মতভেদ। সেই পুজো গ্রামের মানুষ খুব ভক্তি ভরে করত, কিন্তু একদিন সেই পুজো বন্ধ হয়ে যায়। কেন দেবী, এই পুজো বন্ধ হয়েছিল কেন? জমিদার বাবুর সেই ভাইয়ের জন্য, যে আজ অশরীরী আত্মা, তার জন্য। তার একটি ভুলে এই পুজো চিরকালের মতো বন্ধ হয়ে যায়। তোমাকে সেই পুজো আবার চালু করতে হবে তারানাথ। একমাত্র তবেই এই আত্মা চিরকালের জন্য বিনষ্ট হবে।
দেবী, এই পুজো কিভাবে করব? শোনো তারানাথ, ওই দেবতার নাম ছিল হামনু। এই দেবতা প্রাচীন এক দেবতা। একে দেবতা বলতে পারো বা অপদেবতাও বলতে পারো। এই দেবতার এক পুঁথি আছে। সেই পুঁথিতে এই দেবতার সম্পর্কে এবং এই দেবতার পুজো সম্পর্কে অনেক কথাই লেখা আছে, কিন্তু এই পুঁথি পাওয়া খুব দুঃসাধ্য। কেন দেবী, দুঃসাধ্য কেন? এই দেবতার পুঁথি জমিদার বাড়ির একটি গোপন স্থানে লুকানো আছে। সেই স্থান তোমাকে খুঁজে বার করতে হবে। সেইখানেই ওই পুঁথি আছে। ওই পুঁথি তুমি যদি একবার পাও, তাহলে তুমি ওই দেবতার পুজো শুরু করতে পারবে এবং ওই অপশক্তিকে চিরতরে বিনষ্ট করতে পারবে। এই বলে দেবী চলে গেলেন এবং আমিও ফিরে এলাম জমিদার বাড়িতে। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। তার মানে ওই পুঁথি আমাকে খুঁজে বার করতে হবে, কিন্তু কোথায় পাবো সেই পুঁথি? আমি এবার নিজের মনকে একাগ্র করে ধ্যানে বসলাম। আমাকে জানতেই হবে ওই পুঁথি কোথায় আছে। ধ্যানে বসে আমি জানতে পারলাম ওই পুঁথি কোথায় আছে। আর সেদিন সন্ধেবেলা আমি আর মৈনাকবাবু বৈঠকখানায় বসে গল্প করছিলাম। মৈনাকবাবু আমাকে জিজ্ঞাসা করলেন, কিছু উপায় খুঁজে পেলেন ঠাকুরমশাই? একটা উপায় খুঁজে পেয়েছি। কি উপায় ঠাকুরমশাই? অনেক বছর আগে আপনাদের এই গ্রামে কোনো দেবতার পুজো হতো কি? দেবতা? অনেক দেবতার তো পুজো হয় ঠাকুরমশাই। কোন দেবতা বলুন তো? দেবতার নাম হামনু। হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, বাপ ঠাকুরদার মুখে শুনেছিলাম বটে। এরকম একটা দেবতার পুজো অনেক বছর আগে আমাদের গ্রামে হতো, কিন্তু সেই পুজো তো বন্ধ হয়ে গেছিল অনেক বছর আগে। কেন বলুন তো হঠাৎ এই পুজোর কথা জিজ্ঞেস করছেন? এই পুজোই আপনাদের সমস্যার সমাধান। একমাত্র এই পুজো করতে পারলে আপনারা এই ভয়ঙ্কর অপশক্তি থেকে মুক্তি পাবেন। ও আচ্ছা, কিন্তু ওই পুজো তো অনেক বছর আগে হতো, মানে ওই পুজো কিভাবে করতে হয়? আপনাদের এই জমিদার বাড়িতে কোনো গোপন স্থানে এই পুজোর পুঁথি লুকোনো আছে। সেই স্থান আমি জেনেছি কোনো জায়গায়। আপনি আমার সঙ্গে আসুন, আর হ্যাঁ, দুজন লেঠেলকে আমাদের সঙ্গে আসতে বলুন। ওই স্থান খুবই মারাত্মক, সাপ খুব থাকতে পারে, তাই সাবধানে আসুন। আমি আর জমিদারবাবু উঠে গেলাম। তারপর দোতলার একটি গোপন স্থানে, মানে একটি ঘরের সামনে এসে দাঁড়ালাম। এখানে কেন দাঁড়ালেন ঠাকুরমশাই? এখানে ওই পুঁথি আছে, এই ঘরের ভেতরে। এইখানে আছে? এই ঘর তো প্রায় অনেক বছর ধরে বন্ধ। এই ঘরের তালা খোলা প্রায় অসম্ভব। সবই সম্ভব। আপনি আমার সঙ্গে আসুন। আমি ঘরটার সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর একটা গোপন সংকেত বলতে লাগলাম। সংকেতটি হলো, গোপন ঘর, গোপন ঘর, ভেঙে পড়, ভেঙে পড়, খোল দরজা, খোল দরজা, খোল, চিচিং ফাঁক, চিচিং ফাঁক। 3 বার এই সংকেতটি বলাতে দরজাটা খুলে গেল। আপনি এই সংকেত কি করে জানলেন ঠাকুরমশাই? আপনি সত্যি সত্যি সিদ্ধ পুরুষ। সবই মঙ্গলময়ের কৃপা। আমি তো শুধু নিমিত্ত মাত্র। আসুন আমার সঙ্গে। আমরা সবাই ঘরের ভিতরে প্রবেশ করলাম। তারপর ঘরটা দেখতে লাগলাম। চারিদিকে শুধু নানা রকম সাংকেতিক চিহ্ন আঁকা। আমি একটি সাংকেতিক চিহ্নের সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর একটি সাংকেতিক মন্ত্র বলতে লাগলাম। পুঁথি পুঁথি গোপন পুঁথি দেওয়ালে গহ্বরে, পুঁথি পুঁথি গোপন পুঁথি বেরিয়ে আয় সম্মুখে। যেই এই মন্ত্রটা আওড়ালাম, অমনি দেওয়ালটা 2 ফাঁক হয়ে ফেটে গেল এবং সেখান থেকে একটি ছোট পুঁথি বেরিয়ে এলো। তার মানে এই সেই পুঁথি। আমরা পুঁথিটাকে নিয়ে বাইরে বেরিয়ে এলাম। তারপর ঘরের দরজা আবার বন্ধ করে দিলাম। ঘরের দরজা বন্ধ করতে আরেকটি মন্ত্র লাগে। সেই মন্ত্রটি হলো, গোপন ঘর, জোড়া লাগ, জোড়া লাগ, বন্ধ দরজা, চিচিং বন্ধ, চিচিং বন্ধ। আমি এই মন্ত্রটা আওড়ে দরজাটা বন্ধ করে দিলাম। তারপর পুঁথি নিয়ে নিজের ঘরে ফিরে এলাম। রাতে খাওয়া দাওয়ার পর আমি পুঁথি নিয়ে বসলাম। পুঁথিতে ওই দেবতা সম্পর্কে অনেক কিছুই লেখা আছে। সেই সব তোমাদের না জানলেও চলবে। পুঁথিটাকে এদিক ওদিক দেখছি, এমন সময় ওই দেবতার একটি মন্ত্র পেলাম, যেটাতে ওই দেবতাকে আহ্বান করা যাবে। আর তার সঙ্গে এটাও লেখা আছে, এই দেবতার পুজো অমাবস্যা ছাড়া হয় না। তাই ঠিক করলাম সামনের অমাবস্যায়
ওই মাঠে এই দেবতার পুজো করব। এতক্ষণ ঠাকুরমশাই এক টানা গল্প বলে যাচ্ছিলেন। এইবার একটু থামলেন, তারপরে আমাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা একটু বসো, আমি বরং ঘরের ভিতর থেকে আসি। এই বলে ঠাকুরমশাই ঘরের ভিতরে চলে গেল। আমরাও চুপ করে বসে রইলাম। আমি কিশোরীকে বললাম, ভাই কিশোরী, আজকের গল্পটা বেশ জমে গেল, বলো এবার দেখার যে শেষে কি হয়। হ্যাঁ ভাই, বেশ আগ্রহপূর্ণ গল্প। এই বলে কিশোরী তার পাঞ্জাবির পকেট থেকে একটা পাসিং শো বের করে আমাকে দিল, তারপর নিজে একটা নিল। তারপরে সে বলল, ঠাকুরমশাই এখন বেশ কিছুক্ষণ এদিকে আসবেন না, নাও সিগারেটটা খেয়ে নি। আমরা সিগারেটে বেশ মজ করে টান দিতে লাগলাম। তারপরে সেটাকে ফেলে দিয়ে আবার বৈঠকখানায় এসে বসলাম। আমরা বসার কিছুক্ষণ পরে ঠাকুরমশাই জ্বলন্ত গড়গড়া নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। তারপর আমাদের সামনে বসে বেশ আয়েশ করে গড়গড়ায় টান দিতে লাগলেন। সঙ্গে সঙ্গে চারি এসে 3 কাপ চা দিয়ে গেল। ঠাকুরমশাই আমাদের চা খেতে বলে নিজে একটা চা নিয়ে তাতে চুমুক দিয়ে আহ করে একটা শব্দ করে বেশ আয়েশ করে বসলেন। কিশোরী এতক্ষণ উসখুস করছিল। সে আর থাকতে না পেরে ঠাকুরমশাইকে বলল, ঠাকুরমশাই, ঘটনাটা যদি শুরু করতেন। কিশোরীর কথা শুনে ঠাকুরমশাই হেসে বললেন, বেশ বেশ, বলছি শোনো। তা কোথায় যেন ছিলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে শোনো, আমি সেই কথা সকালবেলা মৈনাকবাবুকে জানালাম। মৈনাকবাবু বললেন, বেশ তো ঠাকুরমশাই, আপনি পুজো করবেন, তা কি কি আনতে হবে আপনি আমায় বলুন, আমি জোগাড় করে দেব। সব জিনিসটা আপনি জোগাড় করতে পারবেন না, কিছু কিছু জিনিস আছে সেগুলো আমাকেই জোগাড় করতে হবে। আপনি বরং কিছু কিছু সামগ্রী জোগাড় করে দিন। এইবারে কিশোরী ফস করে বলল, কি সামগ্রী ঠাকুরমশাই? তোমাদের কতবার বলেছি, মন্ত্রের অদীক্ষিত লোকের কাছে সাধনার গুচ্ছ সামগ্রী, গুচ্ছ মন্ত্র এসব বলা নিষিদ্ধ। তোমরা কেন বোঝো না? আমি দেখলাম কিশোরীর কথায় ঠাকুরমশাই খুব চটে গিয়েছেন। তাই আমি তাকে শান্ত করার জন্য বললাম, ঠাকুরমশাই, এই কথায় আপনি কিছু মনে করবেন না। আরে জানেনই তো ওর কৌতূহল একটু বেশি। এবার আমি কিশোরীর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বললাম, আহ কিশোরী, চুপ করে বসো না বাবু, তোমার এই সব কিছু জানার স্বভাবটা আর গেল না। আরে ঠাকুরমশাইকে বাকিটা বলতে দাও না। এই শোনো, তুমি আর একটা কথাও বলবে না কিন্তু। আমার কথায় ঠাকুরমশাই একটু শান্ত হলেন। আমার ধমক খেয়ে কিশোরী থমকে গেল। ঠাকুরমশাই কিছুটা শান্ত হয়ে আবার বলতে শুরু করলেন, 2 দিন পর ছিল অমাবস্যা। সেই দিনই আমি এই পুজো করব বলে স্থির করেছিলাম। অমাবস্যার দিন আমি সকাল থেকে না খেয়ে রইলাম। সেদিন আমি গ্রামের সবাইকে সারা রাত ঘরের বাইরে বেরোতে বারণ করলাম। তারপর মন্ত্র পড়ে গোটা গ্রাম থেকে সুরক্ষা বলয় করে নিলাম। তারপর সমস্ত সামগ্রী নিয়ে ওই মাঠের দিকে চললাম। মাঠে পৌঁছে দেখলাম নির্জন নিশুতি মাঠটা। আমি ওই বেলগাছের তলায় পুজো করব বলে ঠিক করেছিলাম। তার আগে আরেকটি কাজ করতে হবে। ওই বেলগাছে যে ব্রহ্মদত্তী দেবতা আছে তাকে আমাকে সাহায্য করতে বলতে হবে। আমি বেলগাছের তলায় গিয়ে দাঁড়ালাম। তারপর ব্রহ্মদৈত্য দেবতাকে আহ্বান করলাম। অনেকক্ষণ পর ব্রহ্মদৈত্য আমার ডাকে সাড়া দিলেন। তাকে বললাম, হে ব্রহ্মদৈত্য, আমাকে সাহায্য করো। ওই অপশক্তিকে যে খুব শক্তিশালী, তোমার সাহায্য না পেলে এই পুজো আমি করতে পারবো না। শোনো বাবা, ও আমার কাছে অনেক দিন ধরে আছে। আমি ওকে ভালো করে চিনি। ও বদমাস, ও মানুষকে ক্ষতি করে। আমি ওকে অনেক সাবধান করেছি, ও আমার কথা শোনেনি, উল্টে আমাকেই প্রহার করেছে। আমার শক্তি এত বেশি নয়, তবুও আমি তোমায় সাহায্য করব। এই বেলগাছ আমার বাসস্থান। ও এই বেলগাছ দখল করতে চায়, কিন্তু আমি কিছুতেই ওকে দখল করতে দিইনি। ও এই বেলগাছে অনেক অনেক মানুষের প্রাণ নিয়েছে, তবুও এই বেলগাছ ওর দখলে নেই। তুমি এই বেলগাছের তলায় তোমার ক্রিয়া শুরু করো, আমি তোমাকে সাহায্য করব। আমি থাকতে ও এই বেলগাছে আসতে পারবে না। হ্যাঁ, আমি তোমায় কথা দিচ্ছি। আমি ব্রহ্মদৈত্য দেবতাকে প্রণাম করে একটি ফাঁকা জায়গা দেখে পুজোয় বসলাম। প্রথমে নিজে ও পুজো বেদির গাত্রবন্ধন করে নিলাম। তারপর ওই হামনু দেবতা একটি মূর্তি বানিয়ে তারপর মন্ত্র পড়তে শুরু করলাম। 108 বার এই মন্ত্র জপ করতে হয় এক মনে।
আমি সেরকম এক মনে এই মন্ত্র জপ করতে লাগলাম। আমি অনুভব করতে পারলাম আমার মন্ত্র শক্তি থামানোর জন্য ওই অপশক্তি নানা রকম চেষ্টা করছে। কখনো আমার চারিদিকে ঘুরছে, কখনো খিলখিল করে হাসছে। সেই হাসি শুনলে তোমাদের হৃৎপিণ্ড বন্ধ হয়ে যেত। কখনো সুর করে কাঁদছে, নানা রকম উৎপাত হচ্ছে। আমি কিন্তু এইসব উৎপাত একবারই কানে নিচ্ছি না। এর থেকেও ভয়ঙ্কর জায়গায় আমি রাত কাটিয়েছি। এর থেকেও ভয়ঙ্কর ভয়ঙ্কর পিশাচ প্রেতের সঙ্গে আমার মোলাকাত হয়েছে। অনেকক্ষণ মন্ত্র বলার পর আমার নিজের হাতে প্রতিটি হামনু দেবতার মূর্তিটির প্রাণ প্রতিষ্ঠা হলো। হামনু দেবতা আমার ডাকে সাড়া দিয়েছেন। আমি ধীরে ধীরে চোখ খুললাম। হামনু দেবতা বিরাট দেখতে, বিরাট লম্বা চুলগুলো সনের মতো, মুখের দুপাশে বড় বড় লম্বা লম্বা দাঁত, গায়ের রং কুচকুচে কালো। দেখে মনে হয় সে অপদেবতা। আমি তাকে হাত জোড় করে প্রণাম জানালাম। সে আমাকে বলল, কি জন্যে আমাকে আহ্বান করেছিস? তুমি তো সব জানো প্রভু। এই গ্রামকে তুমি রক্ষা করো। এই অপশক্তির হাত থেকে এই গ্রামকে তুমি রক্ষা করো। বেশ, তবে তাই হবে। এরা সব আমারই সন্তান। অনেক বছর আগে এদের বাপ ঠাকুর তারা আমার পুজো করত, কিন্তু এই শয়তানটার জন্য আমার পুজো বন্ধ হয়ে গিয়েছিল। এখন মরে এই গ্রামের ক্ষতি করছে, সেটা আমি কখনোই মেনে নেব না। তুই চিন্তা করিস না তারানাথ, আমি ওই শয়তানটাকে তার উপযুক্ত শাস্তি দেব। এই বলে হামনু দেবতা ওই ভয়ঙ্কর পিশাচটার উপর ঝাঁপিয়ে পড়ল। তারপর দুই অপশক্তির মধ্যে অনেক যুদ্ধ হলো। শেষ পর্যন্ত হামনু দেবতা জয় হলো, আর ওই অপশক্তি চিরতরে বিনষ্ট হলো। হামনু দেবতা আমার কাছে ফিরে এলেন। তারপর বললেন, তারানাথ, তুই এক পবিত্র আত্মা। না হলে এইরকম অচেনা অজানা গ্রামের মানুষদের জন্য কেউ এরকম করতে পারে না। আমি তোকে আশীর্বাদ করছি, তুই যেন এইভাবেই মানুষের পাশে থাকতে পারিস। এই বলে হামনু দেবতা অদৃশ্য হয়ে গেলেন। আমিও মৈনাকবাবুর বাড়িতে ফিরে এলাম। আমাকে দেখে মৈনাকবাবু বললেন, কি হলো ঠাকুরমশাই, সব ঠিক আছে তো? সব ঠিক আছে, আপনারা এবার মুক্ত। আর ওই মাঠে আপনারা এবার যাতায়াত করতে পারবেন। আর হ্যাঁ, আবার আপনারা হামনু দেবতা পুজো শুরু করুন, উনি আমাদের রক্ষা করবেন। আর হ্যাঁ, ওই বেলগাছে এক ব্রহ্মদৈত্য থাকে, তাকে একটু করে ভোগ দেবেন, তিনিও আপনাদের রক্ষা করবেন। ঠিক আছে ঠাকুরমশাই, তাই হবে। এরপর আমি ওই গ্রামে বেশ কিছুদিন কাটিয়ে আবার বাড়ি ফিরে এসেছিলাম। রাত্রি এখন বেশ গভীর বলা চলে। চারিদিক জুড়ে নেমে এসেছে এক অদ্ভুত নিস্তব্ধতা। কোথাও এতটুকু কোনো আলো নেই, বিন্দু মাত্র শব্দ শোনা যায় না চারিদিক হতে। কেবলমাত্র বুনো লতা পাতার ঝোপের ভিতর থেকে এক টানা ভেসে আসছে ঝিঁঝি পোকার ডাক। বাঁশবেড়িয়া গ্রামের শেষ সীমান্তে যে সুদীর্ঘ বিশাল মরা খালটি রয়েছে, তার দিকে এগিয়ে আসে দুটি বিশাল দেহী দানব চেহারার ছায়ামূর্তি। একে অপরের সাথে নিজেদের মধ্যে কথোপকথনে তারা ব্যস্ত। কি ভাই আর অতিকান্ত, আজকে বেশ ভালোই চুরিটা করা গেছে, কি বলো? হ্যাঁ, তা যা বলেছো ভাই বিজয় প্রতাপ, সত্যি মানে বেশ অনেকদিন পর আবার এরকম ভাবে নিজেরা চুরি করার সুযোগ পেলাম। আজকে যা কামাই করেছি তাতে আর বেশ কয়েকদিন চুরি না করতে বেরোলেও চলে যাবে। এবার শুধু আরাম করে খাওয়া দাওয়া আর করে বেড়াবো। রতিকান্ত এবং বিজয় প্রতাপ দুজনেই নাম করা দুইজন কুখ্যাত চোর। প্রতিদিন রাতে তারা এই গ্রাম ও গ্রামে চুরি করে বেড়ায়। আজ তারা এসেছিল বাঁশবেড়িয়া গ্রামে চুরি করার মতলবে। কার্যসিদ্ধি হবার পর তারা রাতের অন্ধকারে চুপি চুপি হাঁটতে হাঁটতে
এসে পৌঁছয় গ্রামের একেবারে শেষ সীমান্তে অবস্থিত শুকনো মরা খালটির দিকে। গ্রামের শেষ সীমান্ত হওয়ার কারণে এই দিকে কোনো মানুষের বসবাস নেই। সম্পূর্ণ জায়গাটা একেবারে শুনশান, জনমানবহীন। এই গাঁয়ের চারিদিকে প্রচুর বাঁশ রয়েছে। বোধহয় সেজন্যই এই গ্রামের নাম বাঁশবেড়িয়া। বর্তমানে তারা বাঁশবেড়িয়া গ্রামের শেষ মাথার খালের সামনে এসে দাঁড়িয়েছে। খালটি একেবারে শুকিয়ে গেছে পুরোপুরিভাবে। আসলে এই খালে কোনো দিনই জল থাকে না। এমনকি বর্ষাকালে যখন অন্যান্য পুকুর, খাল, বিল, নদ, নদী, নালা জলে টুপটুপ করে, তখনও আশ্চর্যজনকভাবে এই খাল একেবারে জলশূন্য হয়ে থাকে। গোটা খালটি পরিপূর্ণ কেবল থকথকে পাঁক আর কাদা মাটিতে। খালের একেবারে ধারে এসে বসে রতিকান্ত এবং বিজয় প্রতাপ। বেশ কিছুটা রাস্তা এক প্রকার দৌড়ে আসার কারণে তারা বেশ হাঁপিয়ে গেছে। বাঁশঝাড়ের মাথা থেকে আধফালি বঙ্কিম চাঁদ উঁকি দিয়েছে। শিরশিরে হাওয়ায় বাঁশের সরু সরু পাতায় যেন দোলা লাগে। চাঁদের সামান্য মিহি চাঁদনি আলো এসে পড়েছে মরা খালের বাঁকে। যেন এক বিচিত্র আলো আধারের আলপনা সৃষ্টি হয়েছে গোটা খাল জুড়ে। বিজয় প্রতাপ অপলকভাবে তাকিয়ে থাকে সেই শুকনো মরা খালটির দিকে। ঠান্ডা বাতাসে যেন তার ঘাড়ের সমস্ত লোমকূপ মুহূর্তের মধ্যে খাড়া হয়ে ওঠে। সে রতিকান্তের দিকে তাকিয়ে কম্পমান সুরে বলে, বলছি কি ভাই, জায়গাটা একটু বেশি রকমেরই নিস্তব্ধ না? কেমন যেন গা ছমছমে ভৌতিক প্রকৃতির। বিজয় প্রতাপের কথা শুনে রতিকান্ত এবার হো হো করে হেসে ওঠে। তারপর বলে, সত্যি ভাই, তুমি পারো বটে। হ্যাঁ, মানছি চারপাশটা বড় শুনশান নিস্তব্ধ প্রকৃতির, কিন্তু তা বলে যে গা ছমছমে ভৌতিক বলতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আরে আমি কি আর এমনি এমনি এই সমস্ত কথা বলছি? বাঁশবেড়িয়া গ্রামের এই খালের সম্বন্ধে অনেক কথা শুনেছি, যেগুলো মোটেও সাধারণ নয়। এই খালের বদনাম আছে প্রচুর। এই গাঁয়ের মানুষ রাতের বেলায় এখানকার ত্রিসীমানায় পা রাখার সাহস পায় না। আরে সে কি আর আমি শুনিনি ভাবছো? এই খালের মধ্যে নাকি ভয়ানক এক প্রেতাত্মার বাস। যে মানুষ রাতের অন্ধকারে এই খালের সামনে এসে দাঁড়ায়, যে ভয়ানক প্রেতাত্মা নাকি তাকে হত্যা করে। যত সব ফালতু আজগুবি কথা। আচ্ছা আচ্ছা, তুমি বলো না, কতক্ষণ হয়ে গেল আমরা এখানে এসেছি এই খালের ধারে, কিন্তু কই আমাদের সাথে তো সেরকম কিছুই হলো না। হচ্ছে কই? রতিকান্তের কথায় বিজয় প্রতাপের মনে কিছুটা সাহস এলেও মনের মধ্যে জমতে থাকা নিদারুণ ভয় পুরোপুরিভাবে কাটিয়ে উঠতে পারে না সে। ছোটবেলা থেকেই বাঁশবেড়িয়া গ্রামের এই খালের সম্বন্ধে সে নানা ধরনের ভৌতিক গল্প কথা শুনে এসেছে তার বাপ ঠাকুরদার মুখ থেকে। সেই সবই কি তাহলে মিথ্যে? এই সমস্ত ভাবতেই সে মশগুল ছিল। হঠাৎ একসময় বাঁশঝাড়ের অপর প্রান্ত হতে একদল শৃগাল রক্তলোলুপ গর্জন করে ওঠে। বিজয় প্রতাপ রতিকান্তর দিকে তাকিয়ে বলে, আমি বলি কি ভাই, আমাদের আর এখানে বসে থেকে কাজ নেই। চলো আমরা বরং ফিরে যাই, এখানে না থাকাটাই শ্রেয়। বিজয় প্রতাপের কথা শুনে রতিকান্ত পুনরায় হাসতে হাসতে অস্থির হয়ে পড়ে। তারপর সে তার পানে তাকিয়ে বলে, সত্যি ভাই, তুমি দেখছি ভীষণ রকম ভয় পেয়ে গিয়েছো এই কালটিকে নিয়ে। আরে বাবা, আমি তো তোমায় বলছি ওইসব ভূত প্রেত বলে কিছু নেই। এই ঠান্ডা মনোরম অপূর্ব সুন্দর পরিবেশে বসে থাকতে কি সুন্দর লাগছে বলো দেখি। আর কিছুটা সময় এখানে বরং বসে থাকি, তারপর না হয় যাবো কোন কি। রতিকান্তের কথায় বিজয় প্রতাপ এবার সেখানে বসে থাকতে এক প্রকার বাধ্য হয়, কিন্তু তার মন বারে বারে যেন কু ডেকে ওঠে। তার অন্তরাত্মা যেন তাকে বলে যে এই জায়গাটা মোটেও ভালো নয়, এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাওয়াটাই তাদের জন্য ভালো হবে। কিন্তু কে শোনে কার কথা? বিজয় প্রতাপের কোনো কথাই যেন রতিকান্ত কানেই তুলতে চায় না, তাই তাকেও সেখানেই বসে থাকতে হয়।
রাত্রি তখন বেশ গভীর হয়েছে। আকাশের চাঁদ আরও খানিকটা হেলে গেছে বাঁশঝাড়ের মাথার দিকে। রতিকান্ত এবং বিজয় প্রতাপ এবারে উঠে দাঁড়ায় এবং তারা নিজের গ্রামে ফেরার উদ্দেশ্যে পা বাড়ায়। ঠিক সেই সময় ঘটে যায় এক ভয়ানক অঘটন। সেই শুকনো মরা খালের থকথকে পাঁক আর কাদার মধ্যে থেকে বেরিয়ে আসে দুটি বিশাল বিশাল লম্বাটে হাত। সেই হাতে এতটুকু চামড়া কিংবা মাংস নেই। হাত দুটো একেবারে ধপধপে সাদা, হাড় দ্বারা নির্মিত, এবং প্রত্যেকটি আঙুলের অগ্রভাগে বিদ্যমান বড় বড় নখ। সেই রক্ত জল করা বিভৎস দৃশ্য দেখে চক্ষু চড়ক গাছ হয়ে যায় বিজয়ের। রতিকান্তের অবস্থা তখন তথৈবচ। তারা পালানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু কিছুতেই পালিয়ে উঠতে পারে না, কারণ ওই দুটি হাড়ের হাত ততক্ষণে তাদের দুজনের পা শক্তপোক্তভাবে জড়িয়ে ধরেছে। শুকনো মরা খালের ভিতর থেকে এবার একটা পৈশাচিক অট্টহাসি উঠে আসছে। চারদিকে নিস্তব্ধ প্রকৃতি পুরোপুরিভাবে খান খান হয়ে যায়। বাঁশবেড়িয়া গ্রামের মরা খালের প্রেতের আকাশ কাঁপানো সেই অট্টহাসিতে দুটো প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষ সম্পূর্ণভাবে তলিয়ে যায় সেই খালের মধ্যেকার পাঁকের ভিতর। বাঁশঝাড়ের ভিতর থেকে আবার একদল শেয়াল যেন ডেকে ওঠে মহা আনন্দে। না, আজ এতটুকু বৃষ্টি হচ্ছে না বাইরে, তবে আকাশের বুকে মেঘের ঘন ঘটা দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই ঝমঝম করে মুষলধারে বর্ষণ শুরু হবে। আজ ছুটির দিন, তার উপরে এমন বৃষ্টি বাদলার ঠান্ডা আবহাওয়া। সত্যি এইরকম বাদলার দিনে মন যেন কেমন উদাসীন হয়ে পড়ে। কোনো কাজেই যেন মন বসানো যায় না সঠিকভাবে। এই হলো আমার এক বড় সমস্যা। ঠাকুরমশাইয়ের বাড়ি যাওয়ার জন্য আজ কিশোরীর আসার কথা ছিল, অথচ সে এখনো আমার বাড়ি এসে পৌঁছয়নি। অনেকটা সময় তার জন্য অপেক্ষা করার পর শেষমেশ আমার সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে হাজির হলো সে। কিশোরীকে দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়ে পড়লাম। কিশোরী আমার দিকে তাকিয়ে মৃদুস্বরে বললে, মার্জনা করো ভাই, তোমার বাড়ি আসতে অনেকটা বিলম্ব হয়ে গেল, সে কারণে তোমার কাছে ক্ষমা চাইছি প্রথমেই। আরে আর বলো না, আসার পথে এমন একখানি জরুরি কাজ পড়ে গেল যে কিছুতেই সে কাজ শেষ না করে আসতে পারলাম না। আচ্ছা বেশ, সেসব কথা না হয় পরে হবে, কিন্তু তার আগে তাড়াতাড়ি চলো। এবার আমরা ওই দুই বন্ধু মিলে মটলেনের উদ্দেশ্যে রওনা দিই। সে কোন সকালে আমাদের যাবার কথা ছিল, অথচ এখনো কতখানি দেখো বেলা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, সেটাই বরং ভালো হবে। চলো চলো ভাই, তাড়াতাড়ি বেরিয়ে আসো তুমি। আর বেশি বিলম্ব না করে আমি আর কিশোরী মিলে এবার বেরিয়ে পড়লাম রাস্তায়। তবে আমরা সঙ্গে করে দুখানি ছাতা নিতে কোনো মতে ভুললাম না, কারণ মেঘের অবস্থা দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছিল হুটহাট করে যে কোনো সময় যে কোনো মুহূর্তে মুষলধারে বৃষ্টিপাত শুরু হবে। পাঁচমাথার মোড়ে এসে দাঁড়াতেই কিশোরী এগিয়ে গেল ছোট্ট গুমটি মতো দোকানটার দিকে, ঠাকুরমশাইয়ের জন্য একখানি পাসিংশো সিগারেটের প্যাকেট কিনতে। আমরা জানি সেই সিগারেট ছাড়া কোনো মতে গল্প বলতে পারেন না তিনি। গল্পের আসর যেন কিছুতেই জমজমাট হয়ে ওঠে না। পাসিংশো সিগারেট কিনে কিশোরী ফিরে এলে আমরা দুজন মিলে আবার হাঁটতে শুরু করলাম। ঠাকুরমশাইয়ের বন্ধ সদর দরজার সামনে এসে দাঁড়াতেই কিশোরী বেশ জোরে জোরে কড়া নেড়ে বলল, ঠাকুরমশাই, বলি ও ঠাকুরমশাই, গৃহে আছেন নাকি? দয়া করে একটিবার দরজা খুলুন, আমি কিশোরী, আমরা এসেছি। তারানাথ তান্ত্রিকের কন্যা চারি এসে সদরের দরজা খুলে দিল। মেয়েটা মিষ্টি হেসে আমাদের যেন সাদর আহ্বান জানালো। আসুন আসুন কাকাবাবু, আপনারা বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আসুন, ভেতরে ঢুকে আসুন। বাবা, যা মেঘ করেছে আকাশ জুড়ে, তাতে মনে হচ্ছে এক্ষুনি ঝেঁপে বৃষ্টি নামলো বলে। হ্যাঁ মা, একেবারে হক কথা বলেছো তুমি। চারিমা, কেমন আছো? তোমার শরীর ঠিকঠাক আছে তো? আগে হ্যাঁ কাকাবাবু, ঈশ্বরের অসীম আশীর্বাদে আমি বেশ সুস্থই আছি। তা
আপনারা কেমন আছেন? হ্যাঁ চারিমা, আমরাও বেশ ভালোই আছি। আমি আর কিশোরী ঘরের অভ্যন্তরে ঢুকে আসতেই চারি পুনরায় সদরের দরজা বন্ধ করে দিল অতি দ্রুততার সহিত। ঘরের ভেতর ঢুকে আসতেই আমরা দেখলাম দাওয়ার উপর রাখা তক্তপোষে বসে আছেন তারানাথ তান্ত্রিক। তিনি আমাদের দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসলেন। আমরাও দুই হাত নমস্কারের ভঙ্গিতে জড়ো করে মৃদু হাসলাম। তারপর জুতো জোড়া দাওয়ার এক কোণে খুলে রেখে উঠে এলাম উপরে। ঠাকুরমশাই আমাদের দেখে বললেন, এসো এসো তোমরা, আমি যে সেই কবে থেকে এখানে অধীর আগ্রহে তোমাদের জন্যই অপেক্ষা করছি। দাওয়ার উপর উঠে তক্তপোষের মধ্যে বসতে বসতে কিশোরী ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে খানিক হেসে বলল, সে কি ঠাকুরমশাই, আমরা যে আপনার বাড়িতে আজকে আসবো তা কি আপনি আগে থেকে জানতে পেরে গিয়েছিলেন নাকি? কিশোরীর কথা শুনে ভয় আমার বুক কেঁপে উঠল। আমি মনে মনে ভাবলাম, ঠাকুরমশাই বুঝি এবার ভীষণ রকমের রেগে যাবেন কিশোরীর এই কথা শুনে। কিন্তু আমি যেমনটা আশঙ্কা করেছিলাম তেমন কিছুই হলো না। কিশোরীর কথা শুনে ঠাকুরমশাই রেগে যাওয়ার বদলে এক অদ্ভুত হাসি হেসে বললেন, ও মা, জানতাম বই কি, অবশ্যই জানতাম যে তোমরা আজ আমার গৃহে আসবে। আরে বাবা, সেই জন্যই তো এমনভাবে মেঘ রাশিকে আটকে রেখেছি বৃষ্টি পড়ার হাত থেকে। আমি ভেবে দেখলাম আর খানিকটা সময়ের মধ্যেই তোমরা আমার গৃহে এসে উপস্থিত হলে না হয় বরং বৃষ্টি নামানো যাবে ক্ষণ। যদিও এই কাজ একাধিকবার করা মোটেও উচিত নয়, কারণ প্রকৃতির মধ্যে তার নিজস্ব স্বাভাবিকতা বজায় রাখাই দরকার। ঠাকুরমশাইয়ের এই কথা শুনে কিশোরী এবার ঠিক করে হেসে উঠল। ভীষণ রকমের রাগ হলো আমার তার প্রতি। কি দরকার এইভাবে হাসার? সে ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, ঠাকুরমশাই, তার মানে আপনি বলতে চাইছেন যে আপনি এতক্ষণ ধরে আপনার ক্ষমতার মাধ্যমে বৃষ্টি হতে দেননি, তাই তো? তারানাথ তান্ত্রিক মুখে কিচ্ছুটি বললেন না, একটা টু শব্দ অবধি করলেন না তিনি। কেবলমাত্র অদ্ভুত এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন কিশোরীর দিকে। আমার মনে হলো তার দুই চোখ যেন ভীষণ রকমের উজ্জ্বল হয়ে উঠেছে। আচ্ছা কিশোরী, আমি বেশ বুঝতে পারছি যে তুমি আমার কথা বিশ্বাস করছো না মোটে। না করতেই পারো, সেই বিষয়ে আমি তোমার বিন্দুমাত্র জোর করব না। তবে অনেকক্ষণ ধরেই মেঘ করে রয়েছে, বৃষ্টিও নামার কথা, কিন্তু কেবলমাত্র আমি আটকে রেখেছি বলেই বৃষ্টি হয়। তুমি বরং 1 থেকে 3 গোনো, আর 3 গোনার সাথে সাথেই দেখো বৃষ্টি হয় কিনা। আমি শুধু কেবলমাত্র তাদের দুজনের মুখাপেক্ষী হয়ে রইলাম। তারানাথ তান্ত্রিকের সাথে কিশোরী যেন এক লড়াইতে নেমেছে। এই লড়াই হলো ঠাকুরমশাইয়ের অতিলৌকিক ক্ষমতার পরীক্ষা। ইতিমধ্যে কিশোরী গুনতে শুরু করলো, 1, 2, 3। কিশোরী 3 গোনার সাথে সাথে আশ্চর্যজনকভাবে মেঘ ভাঙা বৃষ্টিপাত শুরু হলো। সেইরূপ বৃষ্টি খুব একটা সচরাচর দেখা যায় না। কিশোরী কেমন যেন হক চুকিয়ে গেল পুরো ঘটনাটা। সে আর কোনো কথাই বলতে পারল না, বা বলা ভালো, কথা বলার তার বিন্দু মাত্র মুখ রইল না। আমি দেখলাম ঠাকুরমশাইয়ের ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি বিরাজমান। এই নিন ঠাকুরমশাই, আপনার জন্য আসার পথে একখানি বাসিংশ সিগারেটের প্যাকেট কিনে এনেছিলাম। এটি যদি আপনি গ্রহণ করেন তাহলে বড় খুশি হই। হ্যাঁ হ্যাঁ, নেব বই কি, অবশ্যই নেব। তোমরা ভালোবেসে আমার জন্য কিনে এনেছো আর আমি তার নেব না, সে আবার হয় নাকি? চারি, ও মা চারি, ওই কাকাবাবুদের জন্য একটু চায়ের ব্যবস্থা করতো মা। আর হ্যাঁ, ওই চায়ের সাথে কিছুটা ওই মুড়ি মাখাও করে আনিস, কেমন? ঠাকুরমশাই এবার আমার হাত থেকে বাসিংশ সিগারেটের প্যাকেটখানি নিয়ে সিগারেটের প্যাকেট খুলে একটি সিগারেট বের করে আলতোভাবে তার নিজের ঠোঁটের ডগায় চেপে ধরলেন। তারপর তিনি হস শব্দে একটি দেশলাই কাঠি জ্বালিয়ে সিগারেটে আগুন ধরালেন।
সিগারেটের স্বল্প মৃদু ধোঁয়া মিশে যেতে লাগলো শূন্যের মধ্যে। প্রকৃতি জুড়ে নেমে এলো এক অস্বাভাবিক অন্ধকার। মেঘলা দিনে সচরাচর সন্ধ্যা নামার বহু পূর্বেই আঁধার ঘনিয়ে আসে, কিন্তু আজকের এই অন্ধকার যেন একটু বেশি মাত্রায় গাঢ়। বৃষ্টিপাতের সঙ্গে শীতল জল বাতাস বইতে লাগলো ক্রমাগত। আমরা চুপচাপ বসে রইলাম, কেউ একটি কথাও বললাম না। চারি এসে আমাদের জন্য নামিয়ে রেখে গেল 2 পেয়ালা চা। ঠাকুরমশাই জানেন তাকে ঠিক কি করতে হবে এবার। সিগারেটের অবশিষ্ট ফিল্টারটুকু ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের আধ ভাঙা মালায় গুঁজে দিয়ে তিনি আমাদের দিকে বেশ নিশাতুর চোখে তাকিয়ে বললেন, তা কি হে, এবার বেশ ভালো রোমহর্ষক গোছের একখানি কাহিনী তোমাদের শোনাতে হবে। কি তাই তো? আমি আর কিশোরী প্রায় একসাথে সহজাতভাবে ওপর নিচে মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। তারানাথ তান্ত্রিক একটিবার বাইরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বললেন, আজ আমি তোমাদের যে গ্রামের কথা বলবো তার নাম বাঁশবেড়িয়া। আমাদের গ্রাম থেকে একেবারে উত্তর মুখ বরাবর হাঁটলে সেই গ্রাম পড়বে। যদিও আমাদের গ্রাম থেকে বাঁশবেড়িয়া গ্রামের দূরত্ব ছিল প্রচুর, সে বেশ কয়েকদিন পায়ে হাঁটার রাস্তা। তোমরা তো জানো যে আমি একটু ভবঘুরে প্রকৃতির মানুষ। জীবনের বেশিরভাগ সময়ই আমি কাটিয়েছি এদিক ওদিক নানান জায়গায় ঘুরোঘুরি করে। বেশি দিন একটানা এক জায়গায় থাকতে আমার মন চাইতো না মোটেও। তাই কেবলমাত্র পরমেশ্বরের উপর ভরসা রেখে আমি নানান অজানা অচেনা জায়গায় ঘুরে বেড়িয়েছি নির্ভয়। আমার গুরুদেব আমায় বলেছিলেন যে সর্বত্যাগী সন্ন্যাসী হওয়া আমার এ জন্মে হবে না, তাই সংসারে থেকেই আমাকে আমার সাধন জীবন সম্পূর্ণ করতে হবে। সে কারণে তন্ত্র মন্ত্র সাধনার সাথে সাথে একইভাবে আমি আমার সাংসারিক জীবন কাটিয়েছি খুব সুন্দরভাবে। কখনো ছেলে হিসাবে, কখনো স্বামী হিসাবে, আবার কখনো বা চারির বাবা হিসাবে। একদিন ভর দুপুরবেলায় আমি ঘরের মাঝ উঠোনেই চাটাই পেতে বসে একটা কোষ্ঠী বিচার করছি, খুব ভালো মনোযোগ সহকারে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করছি কোষ্ঠীর প্রত্যেকটি বিষয়। ঠিক এমন সময় আমার সে কাজে ব্যাঘাত ঘটালো বন্ধ সদর দরজার অপর প্রান্তে হওয়া অস্থিরভাবে কড়া ঘাতের ঠকঠক শব্দটা। আওয়াজের ধরন শুনেই আমি বুঝলাম যে নির্ঘাত কোনো বিপদগ্রস্ত মানুষ এসে উপস্থিত হয়েছে আমাদের গৃহের বাইরে। কারণ তা না হলে একটানা এইভাবে দ্রুততার সাথে সচরাচর কেউ দরজার কড়া নাড়ে না বিচলিতভাবে। তারপর তারপর কি হলো ঠাকুরমশাই? মানে সদরের বন্ধ দরজার আগল খুলে কি দেখলেন আপনি? আমি দ্রুত বা এগিয়ে গেলাম সদরের বন্ধ দরজার দিকে। তারপর দরজার আগল খুলে দিলাম, আর আগল খোলা মাত্রই আমি দেখলাম এক স্বল্প বয়স্ক তরুণ যুবক, বয়স প্রায় ধরো ওই তোমাদের মতনই, সে দাঁড়িয়ে আছে আমাদের বাড়ির সম্মুখভাগে। যুবককে দেখে বুঝলাম যে সে বড়ই দুশ্চিন্তাগ্রস্ত ও হতাশাগ্রস্ত। তার দেহের মধ্যে থাকা পোশাক পরিচ্ছদের দিকে এবার আমার নজরটা গেল। যুবকের অঙ্গে থাকা জামা কাপড়ের ধরন দেখে বুঝলাম যে সে বেশ ধনী পরিবারের ছেলে। সেই যুবক ততক্ষণে নিজের 2 হাত জড়ো করে নমস্কারের ভঙ্গিতে বলে উঠল, আগে আপনি কি সেই বিখ্যাত তারানাথ চক্রবর্তী, মানে তারানাথ তান্ত্রিক মশাই? যুবকের কথা শুনে আমি এবার মৃদু হেসে তার দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বললাম, হ্যাঁ বাবা, আমি তারানাথ তান্ত্রিক। তবে বিখ্যাত কিনা জানি না, সামান্য কিছু টুকিটাকি তন্ত্রবিদ্যা জানি, যা দিয়ে সবসময় চেষ্টা করি বিপদগ্রস্ত মানুষদের বিপদ থেকে উদ্ধার করতে। নমস্কার ঠাকুর মশাই, আমি আমি প্রফুল্ল পাল।
আমি সেই বহুদূর বাঁশবেড়িয়া গ্রাম থেকে আসছি। ঠাকুরমশাই, আপনি আমার প্রণাম গ্রহণ করুন। একটু কি খাবার জল দিতে পারবেন? তাহলে বড় উপকৃত হতাম। প্রচণ্ড তৃষ্ণায় আমার গলা একেবারে শুকিয়ে গেছে, বুক যেন ফেটে যাচ্ছে। একটু জলপান না করলেই নয়। এই কথা বলে সেই যুবক অর্থাৎ প্রফুল্ল আমার চরণধুলি মাথায় নিতেই যাচ্ছিল, কিন্তু আমি তাকে সেই কার্য হতে বাধা দিয়ে তার হাত ধরে তাকে আমাদের ঘরে নিয়ে এসে বসালাম। গৃহের ভিতর ঢুকে একটি ছোট থালায় করে এনে দিলাম কয়েকটি গুড়ের নারকেল নাড়ু আর 1 গ্লাস শীতল জল। একখানি নাড়ু মুখে দিয়ে সে ঢকঢক করে গ্লাসের প্রায় সবটুকু জল গরদকরণ করে তৃপ্তিতে বুকে হাত রাখল। আমি তার মুখোমুখি এসে বললাম, না এবার বলো তো দেখি প্রফুল্ল, ঠিক কী কারণে তুমি সেই বহু দূরের বাঁশবেড়িয়া গ্রাম থেকে এইভাবে ছুটে এসেছো আমার কাছে? ঠিক কী বিপদে পড়েছো তোমরা? সেই যুবক এবার চোয়াল গড়িয়ে আসা সরু জলের ধারা নিজের হাতের নরম তালু দিয়ে মুছে ফেলল। তারপর বেশ ভয় মিশ্রিত থমথমে গলায় বলল, হ্যাঁ ঠাকুরমশাই, আপনি একেবারে যথার্থ অনুমান করেছেন। সত্যি এক ভয়ানক বিপদের মুখোমুখি হয়েছে আমাদের গ্রাম বাঁশবেড়িয়া। আমাদের গ্রামের একেবারে শেষ সীমান্তে একটা শুকনো মরা খাল রয়েছে। সহসা সেই খালটিকে কেন্দ্র করেই আমাদের গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে এক ভয়ানক আতঙ্ক। আতঙ্ক বললে প্রফুল্ল? কি সেই আতঙ্ক? কোনো কিছু রেখে ডেকে বলো না কিন্তু। যা জানো, যা ঘটেছে বা যা ঘটে চলেছে তার সবটা কিন্তু আগা গোড়া খোলসাভাবে বিশ্লেষণ করো, যাতে আমার বুঝতে এতটুকুও না অসুবিধা হয়। কেমন, বলো? হ্যাঁ ঠাকুরমশাই, তো যা বলছিলাম আপনাকে, আমাদের গ্রাম বাঁশবেড়িয়া একেবারে শেষ সীমান্তে রয়েছে একটা সুদীর্ঘ বিশাল খাল। খালটি ভারী আশ্চর্যজনক ঠাকুরমশাই। খালটির মধ্যে কোনো কালে এতটুকু জল থাকে না। বর্ষাকালে যখন অন্যান্য পুকুর, নদ নদী, খাল বিল জলে থই থই করে, এমনকি তখনও সেই ভরা বর্ষাতেও ওই খাল থেকে সম্পূর্ণ খালি, জল শূন্য থাকে। খাল জুড়ে রয়েছে কেবল থকথকে পাক আর কাদা। গ্রামের কোনো মানুষই সেই স্থানে ভুলেও পা রাখে না। মানুষ তো বহু দূরের কথা, সামান্য পশু পাখিরাও সেই স্থান এড়িয়ে চলে, কারণ কয়েকদিন আগে থেকে সেই খালের মধ্যে নাকি এক ভয়ানক প্রেতাত্মার বসবাস শুরু করেছে। বিভিন্ন মানুষ সহ নিরীহ পশু পাখিদের ওই খালের বিপুল পাকের মধ্যে টেনে নিয়ে গিয়ে তাদের হত্যা করে ভক্ষণ করছে সেই ভয়ানক আত্মা। গ্রামের মানুষের সুস্থ স্বাভাবিক জীবনযাপন একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছে ইতিমধ্যে। ঠাকুরমশাই, কারোর বাড়ির হাঁস মুরগি সে ধরে খায়, আবার পরের দিন কারোর বাড়ির গরু মোষ। প্রথম দিকে হাঁস মুরগি গরু বাছর মোষ এইসবের মধ্যে তার ভক্ষণ সীমাবদ্ধ থাকলেও এখন তরতাজা মানুষ খেতে চায় সেই প্রেত। গ্রামের শেষ মাথায় মাঠের ধারে যে সমস্ত রাখালের দল চাষবাস করে, গরু মহিষ চড়াতে যায়, তাদের সে ধরে ধরে খেতে শুরু করেছে। এই মহা বিপদ থেকে পরিত্রাণের আশায় আমি আপনার কাছে ছুটে এসেছি। ঠাকুরমশাই, আপনাকে কিছু একটা করতেই হবে, না হলে আমাদের গ্রাম একেবারে উজাড় হয়ে যাবে। প্রফুল্লর মুখ থেকে এই ঘটনার কথা শুনে আমি বেশ চিন্তিত হয়ে পড়লাম। আমার বুক ঠেলে উঠে এলো একটা ভারী দীর্ঘশ্বাস। তার দিকে তাকিয়ে চোয়ালে হাত রেখে আমি বললাম, সত্যিই প্রফুল্ল, তোমাদের গ্রাম বাঁশবেড়িয়ার কথা শুনে বড় চিন্তিত হয়ে পড়লাম আমি। গোটা বিষয়টা আমাকে একটিবার নিজের চোখে প্রত্যক্ষ করতে হবে, বুঝলে? না হলে আমি এই সমস্যার সমাধান করতে পারবো না কোনো মতেই। তোমাদের গ্রামের সমস্যা খুবই গুরুতর, বুঝলে?
ওই মরা খালের আত্মাকে ধ্বংস করতে না পারলে সে একাধিক নিরীহ মানুষ এবং জীবজন্তু প্রাণ নিতে সক্ষম হবে। ঠাকুরমশাই, এবার তাহলে কি করব আমরা? আমাদের কি করণীয় এখন? তোমায় কিছুই করতে হবে না প্রফুল্ল, যা করার তা আমিই করব। তবে সেজন্য আমাকে কয়েকটা দিন তোমাদের গ্রাম বাঁশবেড়িয়ায় গিয়ে কাটাতে হবে। এ তো অতি উত্তম প্রস্তাব। আপনি যদি সত্যি এই বিপদের দিনে আমাদের গ্রামে গিয়ে এই সমস্যার সমাধান করেন, তাহলে সত্যি বড় উপকৃত হই ঠাকুরমশাই, বড় উপকৃত হই। আমরা সমস্ত গ্রামের মানুষ আপনার কাছে চিরঋণী হয়ে থাকব। তুমি এখানে বসেই আমার জন্য কিছুটা সময় একটু অপেক্ষা করো প্রফুল্ল। আমি আমার কিছু টুকিটাকি জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাড়ির সকলকে বিদায়ের কথা জানিয়ে তারপর বেরিয়ে আসছি। ঠিক আছে, তুমি একটু বসো। আচ্ছা বেশ ঠাকুরমশাই, আমি আপনার জন্য এখানে বসেই অপেক্ষা করছি। আপনি প্রস্তুত হয়ে আসুন। আপনার গৃহের বাইরে আমাদের গরুর গাড়ি অপেক্ষা করছে। আপনাকে অবশেষে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ঠাকুরমশাই। আমাদের গ্রামের বিপদের কথা শুনে আপনি যে সেখানে যেতে রাজি হয়েছেন, এটা সত্যিই বড় খুশির কথা। আমি আপনার সম্বন্ধে লোকমুখে যা যা শুনেছিলাম তা যে একেবারে দিনের আলোর মতো ধ্রুব সত্য, তা আজ আমি হাতে নাতে প্রমাণ পেলাম ঠাকুরমশাই, হাতে নাতে প্রমাণ পেলাম। আরে প্রফুল্ল, এতে আমাকে ধন্যবাদ জানানোর কিছু নেই, কারণ ধন্যবাদ জানানোর মতো কোনো কাজই তো আমি করিনি। আমি যা করছি সেটা আমার কর্তব্য, আমার মূল কাজ। তাই ধন্যবাদ জানানোর প্রয়োজনীয়তা দেখছি না এতটুকু, বুঝলে? একটা না এতক্ষণ ধরে গল্প বলার পর এবার ঠাকুরমশাই স্বল্প কিছুটা সময়ের জন্য একটু থামলেন। আমি আর কিশোরী দৃষ্টি নিক্ষেপ করলাম বাইরের দিকে। বাইরের প্রকৃতি জুড়ে তখনও এক টানা বৃষ্টিপাত হয়েই চলেছে ঝমঝম করে। বৃষ্টি থামবার বিন্দুমাত্র কোনো লক্ষণ নেই। ঠাকুরমশাই এবার আমাদের দিকে কাঁচু বাঁচু মুখে তাকিয়ে একটু গলা খাকারি দিয়ে বললেন, তোমরা এখানে একটু বসো। আমি একটিবার গৃহের ভেতর থেকে আসছি, গড়গড়াখানা সেজে। গড়গড়া ছাড়া তামাক খেয়ে সেরকম সুখ অনুভব করা যায় না মোটেই। হ্যাঁ, আসছি। এই কথা বলে তারানাথ তান্ত্রিক এবার প্রবেশ করলেন গৃহের অভ্যন্তরে। আমি আর কিশোরী বুঝলাম এখন তবে বেশ কিছুটা সময়ের বিরতি পর্ব। ঠাকুরমশাই একটিবার যখন গড়গড়া সাজতে ঘরের অভ্যন্তরে ঢুকেছেন, তখন তিনি আরও বেশ কিছুটা সময় এদিক পানে আসবেন না কিছুতেই। আমার চোখের ইশারা বুঝতে সক্ষম হলো কিশোরী। সিগারেটের প্যাকেট থেকে একখানি সিগারেট সে বের করে নিজে নিল এবং অপর আরেকটি দিল আমাকে। আমরা এবার ধূমপানে মনোনিবেশ করলাম। তারানাথ তান্ত্রিক বয়স্ক মানুষ, আমরা তাকে যথেষ্ট সম্মান করি, তাই তার সামনে আজ অবধি কোনোদিন কখনো সিগারেট খাইনি। কিন্তু এখন আমরা জানি যে তিনি আর এদিকে আসবেন না কিছুতেই। বেশ আরাম করে সিগারেটে টান দিতে থাকলাম আমরা। তারপর সিগারেট খাওয়া সমাপ্ত হলে সিগারেটের অবশিষ্ট ফিল্টার দুটি ছুঁড়ে ফেললাম মাঝ উঠোনের দিকে। আরও বেশ কিছুটা সময়ের পর ঠাকুরমশাই এসে উপস্থিত হলেন আমাদের সম্মুখে। জ্বলন্ত গড়গড়া তার হাতে। গড়গড়ার নলে একটা লম্বা টান দিলেন তিনি। তারপর এক রাশ ধোঁয়া ছেড়ে বললেন, আমরা এবার গরু গাড়ি করে রওনা দিলাম প্রফুল্লের সাথে তাদের গ্রাম বাঁশবেড়িয়ার উদ্দেশ্যে। তোমাদের তো আগেই বলেছি যে আমাদের গ্রাম থেকে সেই গ্রামের দূরত্ব ছিল বেশ অনেকটা। সেই গ্রামে পৌঁছতে পৌঁছতেই সন্ধ্যার অন্ধকার প্রায় গাঢ় হয়ে রাত্রি হয়ে গেল। বেশ অনেকটা পথ যাত্রার ক্লান্তিতে শরীর পুরোপুরি অবসন্ন হয়ে পড়ল। গরুর গাড়ি থেকে ঝোলা নিয়ে নেমে এলাম আমি। প্রফুল্ল একটি ছোট্ট টিমটিমে লণ্ঠন জেলে আমায় নিয়ে গেল তাদের গৃহের নিকটে। মা, ও মা, কোথায় গেলে? তাড়াতাড়ি একটিবার বাইরে বেরিয়ে এসো। দেখো আমি কাকে সঙ্গে করে নিয়ে এসেছি। গৃহের অভ্যন্তর থেকে এবার বেরিয়ে এলেন প্রফুল্লের মা কঙ্কাবতী দেবী। তার পরনে ধবধবে সাদা শাড়ি, মাথার চুল কাঁচা পাকা, কপালে শ্বেত চন্দনের তিলক, গলায় তুলসী কাঠের মালা আর দুই হাতে দুটি সোনার বালা।
ভদ্রমহিলাকে দেখে আমার ভীষণ ভালো লাগলো। তিনি নত হয়ে আমার পায়ের ধুলো মাথায় নিলেন। মায়ের উদ্দেশ্যে প্রফুল্ল আমার পরিচয় দিয়ে বলল, মা, তোমাকে যেই ঠাকুরমশাইয়ের কথা বলেছিলাম উনি হলেন সেই বিখ্যাত তারানাথ তান্ত্রিক, যার এতকাল যাবৎ এত প্রশংসা শুনেছি পাঁচজনের মুখে। আমাদের বড় সৌভাগ্য যে তিনি আমাদের গ্রামের দুরবস্থার কথা শুনে ছুটে এসেছেন গায়ের নিরীহ মানুষদের সেই বিপদ থেকে পরিত্রাণ দিতে। ব্যক্তিগতভাবে আমাদের ভাগ্য নেহাতি কিছু মন্দ নয়, তা না হলে এত বড় একজন মানুষ, দেবতুল্য মানুষ, সে কিনা আমাদের এই সামান্য ভিটেতে ছুটে আসে কখনো আমাদের বিপদ দেখে। আজ আমাদের এই বাড়ি, এই দুয়ার সব একেবারে ধন্য হয়ে গেল। প্রফুল্লের কথা শুনে তার মা কঙ্কাবতী দেবী এবার বললেন, আসুন আসুন ঠাকুর মশাই, এভাবে অযথা আর বেশিক্ষণ রাতের আধারে গৃহের বাইরে দাঁড়িয়ে থাকবেন না। আপনি ভেতরে ঢুকে আসুন, হাতে মুখে একটু ঠান্ডা জলের ছিটে দিন। অনেকটা রাস্তা পেরিয়ে এসেছেন নিশ্চয়ই, আপনারও যথেষ্ট ক্লান্ত ও অবসন্ন। বাবা প্রফুল্ল, তুই বরং ঠাকুর মশাইকে নিয়ে বসার ঘরে যা, আমি তোদের জন্য কিছু খাবার বানিয়ে নিয়ে যাচ্ছি, কেমন? কঙ্কাবতী দেবী, আমাকে নিয়ে অযথা এতটা ব্যতিব্যস্ত হয়ে আপনারা পড়বেন না, তাহলে আমার কিন্তু ভীষণ খারাপ লাগবে। আমার এতটুকু খিদে পাইনি। হাত পা ধুয়ে আমরা বসার ঘরে যাচ্ছি, আপনি ধীরে সুস্থে আমাদের জন্য কিছু বানিয়ে নিয়ে আসুন। তাড়াতাড়ি বিন্দুমাত্র কিছু নেই। আচ্ছা বেশ, ঠিক আছে ঠাকুর মশাই, আমি আপনাদের জন্য কিছু বানিয়ে নিয়ে যাচ্ছি। আপনারা ঘরে গিয়ে একটু বিশ্রাম নিন। হ্যাঁ, আমি হাতে মুখে ঠান্ডা জল দিয়ে এবার এসে উপস্থিত হলাম প্রফুল্লদের বসার ঘরে। তাদের আর্থিক অবস্থা বেশ সচ্ছল। ঘরের দেওয়ালে বিচিত্র বর্ণের সব বড় বড় তৈলচিত্র টাঙানো রয়েছে। ঘরের মাঝখানে রাখা বিশাল বড় ফুলদানিতে গাঁথা আছে কিছু সুগন্ধি ফুল। সেই ফুলের মিষ্টি সুগন্ধ যেন নেশা ধরিয়ে দেয়। ঘরের মাঝখানে জ্বলছে একটি বিশাল ঝাড় লণ্ঠন। কিছুটা সময় বসে অপেক্ষা করবার পরে প্রফুল্ল এসে হাজির হলো আমার কাছে। আমরা দুজনে মিলে এবার টুকিটাকি নানান ধরনের কথাবার্তা বলতে ব্যস্ত হয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই প্রফুল্লের মা কঙ্কাবতী দেবী এসে হাজির হলেন সেই ঘরে। তিনি মস্ত বড় কাঁসার থালায় করে আমাদের সামনে এনে রাখলেন ঘিয়ে ভাজা গরম গরম লুচি, কষা আলুর দম আর বড় বাটির এক বাটি ঘরের গোমাতার ঘন দুধ। খাবারের বাহার দেখে আমার চোখ রীতিমতো কপালে উঠল। আমি তার দিকে তাকিয়ে বললাম, এসব আপনি কি করেছেন কঙ্কাবতী দেবী? হ্যাঁ, এই এত খাবার খাওয়া যায় নাকি? ঠাকুর মশাই, আপনি যতটা পারবেন খান, তারপর না হয় আমরা আপনার ওই খাদ্য প্রসাদ হিসেবে গ্রহণ করব। না না কঙ্কাবতী দেবী, তাহা হয় না। আমি এই খাদ্য এঁটো করবার আগেই আপনি কিছু রুচি তুলে রাখুন। এবার খাদ্যে মনোযোগ দিলাম আমি। প্রফুল্লকে বললাম, আগামীকাল দিনের বেলায় আমাকে যেন সে একটি বার তাদের গ্রামের শেষ সীমান্তে থাকা ওই শুকনো মরা খালটি দেখাতে নিয়ে যায়। আমি নিজের চোখে পর্যবেক্ষণ করতে চাই সমস্ত কিছু। প্রফুল্ল আমার কথায় সম্মতি জানালো। সেই রাতে আর বিশেষ কিছু খেলাম না। মধুসুন্দরী দেবীর ধ্যান করে কাল ভৈরবকে স্মরণ করে আমি শুয়ে পড়লাম। তবে ঘুম নেমে এলো না কিছুতেই। আসলে তাদের ওই বিলাসবহুল বিছানা, দামি আসবাবপত্র, বড় বড় কাপড়ের নীলচে পর্দা, দেওয়ালে টাঙানো নানান ধরনের বৃহৎ তৈলচিত্র, ফুলদানি প্রভৃতির সকল বিষয়ের মধ্যেই ছিল নিদারুণ অভিজাত্যের ছোঁয়া। তোমরা তো জানো এই সমস্ত অভিজাত্য আমার একদমই পোষায় না। গৃহস্থের নরম পালঙ্কের থেকে আমার সব সময় ভালো লাগে মাটির মধ্যে জন্ম নেওয়া নরম কচি ঘাস।
কিংবা পরিত্যক্ত ভাঙা মন্দিরের চাতালে রাত্রিবাস ইত্যাদি করতে। তার পরের দিন কি আপনারা বাঁশবেড়িয়া গ্রামের সেই শুকনো মৃতপ্রায় খালটি দেখতে গেলেন ঠাকুরমশাই? হ্যাঁ, সকালে সূর্যোদয়ের আলো ফোটা মাত্রই আমার ঘুম ভেঙে গেল। শেষ রাতের দিকে একটু চোখ লেগে গিয়েছিল ঠিকই। ঘুম ভাঙতেই আমি উঠে বসলাম। খোলা জানালা দিয়ে তাকিয়ে দেখলাম বাইরের অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য। প্রভাতের শীতল ফুরফুরে বাতাস খোলা জানলা দিয়ে ঢুকে এলো ভিতর পানে। উষাকালের পবিত্র সূর্যের আলোয় ঝলমল করছে দিক বিদিক। ছোট বড় নানান ধরনের নানান জাতের পাখির কিচিরমিচির শব্দে যেন মন ভরে যায় একেবারে। সকালের যাবতীয় প্রাতঃক্রিয়া সেরে আমি আর প্রফুল্ল মিলে এবার বেরিয়ে এলাম সেই খালটি দেখতে। গ্রামের শেষ সীমান্তে আসা মাত্রই আমার সর্ব অঙ্গ জুড়ে যেন এক তীব্র বিদ্যুতের তরঙ্গ বয়ে গেল। আমার সারা শরীর জুড়ে অদ্ভুত অনুভূতি খেলে গেল। আমার নাকে এসে ঠেকল একটা বিজাতীয় গন্ধ। সেই গন্ধের মাত্রা এতটাই বেশি যে তলপেট যেন মোচড় দিয়ে ওঠে। গা গুলিয়ে হড়হড় করে বমি করতে ইচ্ছা করে ভীষণ। প্রফুল্লের দিকে তাকিয়ে আমি বুঝতে পারলাম এরূপ বিশ্রী গন্ধ টের পাচ্ছে না। আসলে পাওয়ার কথাও নয় ওর, কারণ আমার নাকে যে গন্ধ এসেছে সেটি আসলে এই স্থানের অমঙ্গলের ইঙ্গিত দিচ্ছে। এরূপ গন্ধ সবাই পায় না, সবার পাওয়ার কথাও নয়। এইসব নানান রকমের কথাবার্তা ভাবতে ভাবতে আমি মগ্ন ছিলাম। ঠিক এমন সময় আমার ভাবনায় ছেদ পড়ল প্রফুল্লের কথায়। ঠাকুরমশাই, সাবধানে সাবধানে আসুন, এই জায়গাটা বড়ই এবড়ো খেবড়ো। হ্যাঁ হ্যাঁ, চলো প্রফুল্ল, আমি সাবধানে যাচ্ছি, তুমিও সাবধানে চলো। আমরা এসে এবার দাঁড়ালাম সেই শুকনো মরা খালের সামনে। চারিদিক জুড়ে কেমন যেন এক অদ্ভুত অন্ধকারের মায়াজাল গোটা জায়গাটিকে বেষ্টন করে রয়েছে। খালের দুই পাড়ে বেড়ে উঠেছে অজস্র বাঁশ গাছ। বাঁশ ঝাড়ে বাতাস ঢুকে মড়মড় শব্দের সৃষ্টি করছে বারে বারে। গোটা জায়গা শুকনো পাতায় পরিপূর্ণ। আমি প্রফুল্লের দিকে তাকিয়ে বেশ কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার বলো তো প্রফুল্ল? তুমি যে বললে এখানে নাকি কোনো ভয়ানক প্রেতাত্মার বাস, এই খালের ধারে যে মানুষ এসে দাঁড়ায় তাদেরকেই সে টেনে নেয় খালের মধ্যে ওই পাঁকের ভিতরে, কি ব্যাপার? সেরকম কিছুই তো লক্ষ্য করছি না। আসলে ঠাকুরমশাই, দিনের বেলা এই জায়গায় কোনো কিছু আপনি লক্ষ্য করবেন না। বোধহয় দিনের বেলা সেই অশুভ প্রেতাত্মা জাগরিত হয় না। আপনাকে আসতে হবে রাতের অন্ধকারে। রাতের বেলায় যদি আপনি আসেন তাহলে সেই ভয়ানক প্রেতাত্মার মুখোমুখি হবেন। বেশ, ঠিক আছে প্রফুল্ল, চলো এখন তবে আমরা ফিরে যাই। রাতের বেলায় আবার এখানে আসবো, তবে তখন আর তোমাকে আসতে হবে না, বুঝলে? তোমার আসার আর কোনো বিন্দুমাত্র প্রয়োজন নেই, কারণ আমি এই স্থানের ঠিকানা ভালো করেই চিনে নিয়েছি। রাতের আঁধারে একলাই আসতে পারবো। আমার এই কথা শুনে বেশ ঘাবড়ে গেল প্রফুল্ল। সে আমার দিকে তাকিয়ে বিস্ময়ের সাথে বলল, এই আপনি কি বলছেন ঠাকুরমশাই? রাতের অন্ধকারে একলা আসবেন এই স্থানে? এই যে সাংঘাতিক কথা। আপনি আপনি জানেন না ঠাকুরমশাই, সেই ভয়ানক অশুভ প্রেতাত্মা ঠিক কতখানি ভয়ানক। ইতিমধ্যে সে আমাদের প্রায় পুরো গ্রামকে, আশেপাশের বিভিন্ন গ্রামের একাধিক মানুষের প্রাণ হরণ করেছে। শুধু কি মানুষ, কত শত অবলা পশু পাখি ইতিমধ্যে তলিয়ে গেছে এই চিরতরে। যদি যদি আপনার কোনো বিপদ ঘটে তাহলে যে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না ঠাকুর, কোনো মতেই ক্ষমা করতে পারবো না। তাছাড়া সমাজের কাছে মুখ দেখানোর কোনো উপায় আমার থাকবে না। আমি বলি কি ঠাকুরমশাই, আপনার সাথে বরং আমিও আসবো রাতের বেলায় এই খালের ধারে। আপনার যদি কোনো বিপদ হয়
তাহলে আমি অন্তত আপনাকে রক্ষা করার চেষ্টাটুকু করতে পারবো। না 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 প্রফুল্ল, তা হয় না, কখনোই তা হয় না। তুমি আমাকে নিয়ে এতটুকু চিন্তা করো না, কারণ চিন্তা করার মতো কোনো বিষয় এক্ষেত্রে নেই। আমি এর আগেও অনেক অনেক ভয়ানক ভূত প্রেত পিশাচ পিশাচিনী যক্ষ দক্ষের মুখোমুখি হয়েছি। হ্যাঁ, আমি গাত্রবন্ধন করে নেব আগে থেকে। তাছাড়া আমার পরমেশ্বর কালভৈরব এবং মধুসুন্দরী দেবীর আশীর্বাদ রয়েছে তো আমার মাথার উপরে। তারা সব সময় আমায় রক্ষা করেন, আমার কোনো বিপদই হবে না। বরং তুমি আমার কথা না শুনে এ স্থানে এলে তুমি নিজেই বিপদে পড়বে, আর আমি সেটা কখনোই কোনো মতেই চাই না, বুঝলে? তোমার বাড়িতে তোমার বৃদ্ধা বিধবা মা রয়েছেন, রাতের বেলায় তাকে একলা রাখাটাও ঠিক নয়। তাই আজ রাতের ঠিক মধ্য সময় আমি সম্পূর্ণ একলা আসবো এই স্থানে। চলো এখন আমরা বরং ফিরে যাই, চলো। আমার কথা এবার মেনে নিল প্রভু। সে আর আমাকে কোনরূপ জোর করলো না রাতের বেলায় আমার সাথে আসার জন্য। আমি আর প্রফুল্ল মিলে এবার হাঁটতে হাঁটতে এসে উপস্থিত হলাম তাদের গৃহে। অধীর আগ্রহের সাথে অপেক্ষা করতে লাগলাম সন্ধ্যার অন্ধকার নেমে রাত্রিক্রমে গভীর হওয়ার জন্য। এত দূর অব্দি গল্প বলার পর ঠাকুরমশাই আবার বেশ কিছুটা সময়ের জন্য থামলেন। আমি আর কিশোরী নির্বাকভাবে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম তার দিকে। আমাদের উভয়ের মুখে যেন হাজারটা প্রশ্ন একসঙ্গে উকি মারছিল। ঠাকুরমশাই বোধহয় বুঝতে পারলেন আমাদের সে কৌতূহল। আমি দেখলাম তার ঠোঁটের কোণে এক সামান্য সূক্ষ্ম হাসি খেলে গেল। বাইরের প্রকৃতি জুড়ে তখন রীতিমতন বেশ আধার ঘনীভূত হয়েছে। তিমিরাচ্ছন্ন প্রকৃতি আচমকা হঠাৎ করে কয়েক মুহূর্তের জন্য সাদাটে বিদ্যুতের আলোয় ঝলসে উঠল একেবারে। আমি আর কিশোরী দ্রুত হাতে আমাদের কান চাপা দিলাম, আর সঙ্গে সঙ্গে বিকট শব্দের বজ্রপাত ঘটল কাছে পিঠে কোথাও। কিশোরী আমার আরো কাছে এসে একেবারে গা ঘেঁষে বসল। তারপর ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে বলল, বলুন ঠাকুরমশাই, তারপরে ঠিক কি ঘটলো সে কথা বলুন। তা শোনার জন্য আমাদের মন বড় ব্যাকুল হয়ে পড়েছে। বলছি বলছি, এত তাড়াতাড়ি ধৈর্যচ্যুত হয়ে পড়লে কি আর চলে? হে, গল্পের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। সেই রাতে আমি প্রফুল্ল তার মাকে বিদায় জানিয়ে বেরিয়ে এলাম বাঁশবেড়িয়া গ্রামের রাস্তায়। গ্রামের নৈশপথে পা রাখতেই আমি দেখলাম চারিদিক ঘুটঘুটে অন্ধকার, যা দেখে পরিষ্কার বোঝা যায় অমাবস্যা আর বেশি দূরে নয়। আকাশের দিকে তাকিয়ে দেখলাম এক টুকরো লাল চাঁদের ফালি মধ্য আকাশে বিরাজমান। চাঁদের চারপাশ ঘিরে রয়েছে চাপ চাপ মেঘের স্তর। আকাশের বিভিন্ন দিকে কয়েকটি নিষ্প্রভ নক্ষত্র যেন বহু কষ্টে মুখ তুলেছে কোনো রকমে। কোথাও কোনোখানে আলোর এতটুকু চিহ্ন মাত্র নেই, যেন আমি পৃথিবী নয় অন্য কোনো এক জগতের মধ্যে এসে পড়েছি। দূর দূরান্তের বিশাল গগনচুম্বী বৃহৎ আকারের বৃক্ষরাশির দল এমন আধারের মধ্যে বিভৎস ভয়ানক রূপ ধারণ করে যেন দাঁড়িয়ে আছে। একটা নিশাচর পাখি ডাকতে ডাকতে মাথার উপরের আকাশে কয়েকবার পাক খেয়ে কোথায় যেন মিলিয়ে গেল আধারের মধ্যে। ঠান্ডা বাতাসে আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। গাড়ির যাবতীয় রঙ্কু মুহূর্তের মধ্যে যেন খাড়া হয়ে গেল। মনে মনে আমি কালভৈরবকে স্মরণ করে এবার পা বাড়ালাম সেই খালের দিকে। দিনের বেলায় যে পথঘাট দেখে আমার ভীষণ ভালো লেগেছিল, অথচ সেই একই পথঘাট রাতের অন্ধকারে দেখে কিরকম যেন ভয় ভয় করতে লাগলো। শুকনো পাতার উপর মড়মড় শব্দ তুলে আমি এসে দাঁড়ালাম সেই খালের সম্মুখে। আমার মনে হলো বিশাল বিশাল বাঁশ গাছগুলো যেন এলোমেলো ভাবে মাথা নাড়িয়ে আমায় আহ্বান জানালো তাদের নিকটে যাওয়ার জন্য। তাদের অপর প্রান্ত থেকে ভেসে এলো একদল শৃগালের বিভৎস হুঙ্কার ধ্বনি।
আমি মোহগ্রস্তের মতো এগিয়ে গেলাম সেই দিক পানে। তারানাথ, তারানাথ, তোমার কোনো ভয় নেই, তুমি এগিয়ে যাও, আমি সব সময় তোমার সাথে রয়েছি। কথাগুলো কানে আসছে বিদ্যুৎ বেগে আমি পিছন ফিরে তাকালাম। না, কোথাও কোনোখানে কোনো মানুষ তো নেই, অথচ আমার কানে মনে হলো কোনো এক পুরুষের কণ্ঠ আমি যেন শুনলাম, যেন কেউ আমাকে আমার নাম ধরে বলছে, কোনো ভয় নেই আমার। আমি যেন এগিয়ে যাই ওই শুকনো খালের দিকে। ইতিউতি দৃষ্টিতে ভালোভাবে চারপাশ দেখেও যখন কাউকে আমি দেখতে পেলাম না, তখন ভাবলাম হয়তো আমি ভুল শুনেছি, কিংবা এসব আমার মনের ভুল হবে হয়তো। সেই দিকে বিশেষ ভ্রুক্ষেপ না দিয়ে আমি আবার হাঁটতে লাগলাম, আর ফের দ্বিতীয়বারের জন্য পিছন থেকে ভেসে এলো সেই ভারী পুরুষালী কণ্ঠস্বর। তোমার কোনো চিন্তা নেই তারানাথ, তুমি সম্পূর্ণ নির্ভয়ে এগিয়ে চলো, আমি রয়েছি তোমার সাথে, তোমার বিন্দুমাত্র ভয় পাওয়ার কারণ নেই। মানুষের একবার ভুল হতে পারে, কিন্তু বারবার তো নয়। আমি আবার একটুও সময় নষ্ট না করে ঘাড় ঘুরিয়ে তাকালাম পিছনের দিকে, আর এবার আমার মনে হলো অন্ধকারের মধ্যে নীলচে একটি আলোর বলয় চকিতে প্রবেশ করলো গাছের অন্তরালে। আমার মনের মধ্যে হঠাৎ করে কোথা থেকে এক অপরিসীম সাহস এসে হাজির হল। আমি এবার গিয়ে দাঁড়ালাম সেই খালের একেবারে ধারে। বাঁশঝাড়ের পাতা দুলে উঠল, আর সাথে সাথেই ভেসে এলো শৃগালের রক্ত জল করা হুঙ্কার ধ্বনি। এরপর কি হলো ঠাকুর মশাই? আপনি কি সেই প্রেতাত্মার দর্শন পেলেন? খালের মধ্যে থাকা থকথকে পাঁকের ভিতর থেকে এবার একটা বিরাট অট্টহাসি উঠে। দীর্ঘক্ষণ আধারে থাকার কারণে অন্ধকারে ততক্ষণে আমার চোখটা সয়ে গেছে পুরোপুরি। আমি দেখলাম পাঁকের ভিতর থেকে এবার উঠে এলো দুটি বিভৎস সাদা হাড়ের হাত। সেই হাত দুখানি এগিয়ে এসে আমার পা জড়িয়ে ধরল শক্তভাবে। ঠাকুরমশাই, আপনি কি বলছেন? ওই ভয়ানক প্রেতাত্মার হাড়ের হাত পাকের ভিতর থেকে উঠে এসে আপনার দুই পা জড়িয়ে ধরলো? তার মানে সেই ভয়ানক অশুভ শক্তি আপনাকে স্পর্শ করতে সক্ষম হয়েছিল আপনার গাত্রবন্ধন থাকা সত্ত্বেও? হ্যাঁ গো, তাহলে আর বলছি কি? সেই হাড়ের হাত যে শুধু আমার দুই পা নাগপাশের মতো শক্তপোক্তভাবে জড়িয়ে ধরল তা নয়, আমাকে হিড় হিড় করে টেনে নিয়ে গেল সেই খালের দিকে। আর আমি অনাক্ষরেও ভাবতেই পারিনি যে সেই ভয়ানক প্রেতাত্মার শক্তি ছিল অধিক, যে কারণে সে আমার গাত্রবন্ধন থাকা সত্ত্বেও আমার শরীর স্পর্শ করতে সক্ষম হয়েছিল। টানা হিচড়ায় আমার কাঁধের ঝোলা ততক্ষণে পড়ে গেছে বহু দূরে, আর আমি নেমে এসেছি খালের বেশ অনেকটা গভীরে। ওই ঝোলার মধ্যে রাখা ছিল একখানি শুকনো মরা গাছের ডাল। এই ভয়ানক অশুভ শক্তিকে ধ্বংস করতে হলে সেই ডালটির বড় প্রয়োজন, অথচ আমি শত চেষ্টা সত্ত্বেও কিছুতেই ওই ঝোলা খানার নাগাল আমি পেলাম না। ঘোর সংকটে পড়লাম আমি। এ প্রেতাত্মাকে জব্দ করতে হলে যেভাবেই হোক আমার কাঁধের ওই ঝোলাটি আমাকে পেতেই হবে, অথচ সেই প্রেতাত্মা নিমিষের মধ্যে আমায় টেনে নিয়ে যাচ্ছে সেই খালের মধ্যে। ক্রমাগত আরো গভীরে তলিয়ে যাচ্ছি আমি। মাটিতে পড়ে থাকা ঝোলা থেকে আমার দূরত্ব প্রতি মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে একটু একটু করে। আমি দুই চোখ মুছে মনে মনে তাই কাল ভৈরবকে স্মরণ করলাম। নিজেকে বড় অসহায় বলে মনে হলো আমার। রে বাবা, এই যে দেখি মহাসংকটের মধ্যে পড়েছিলেন আপনি। হ্যাঁ, তা বলতেই পার। সংকট বলে সংকট, তবে ওই যে আমার ভরসা ছিল আমার পরমেশ্বরের উপর। আমি দেখলাম শেষমেশ তিনি আমায় রক্ষা করলেন। জঙ্গলে আসার সময় যে ভারী পুরুষের কণ্ঠ আমার কর্ণগোচর হয়েছিল,
তা ছিল কাল ভৈরবের। খালের ঠিক উপরে এক নীলচে আলোর বলয় আবির্ভূত হলো সেই জমাট বাঁধা অন্ধকারের মধ্যে। সেই আলোর বৃত্তের মধ্যে থেকে ধীরে ধীরে এবার বেরিয়ে এলেন একজন পূর্ণবয়স্ক চেহারা। ভোরের আলো ফুটলে আমি আবার ফিরে এলাম প্রফুল্লদের ঘরে। আমাকে দেখে প্রফুল্ল অত্যন্ত খুশি হলো। রাতের সমস্ত ঘটনার কথা আমি তাকে খোলসা করে খুলে বললাম। এইভাবেই সেবার বাঁশবেড়িয়া গ্রামের মানুষেরা সেই মরা খালের ভয়ানক প্রেতাতঙ্কের হাত থেকে নিস্তার পেয়েছিল কাল ভৈরবের সহায়তায়। সেখানে আরও বেশ কয়েকটা দিন কাটিয়ে তারপর আমি আবার আমার নিজের গৃহে ফিরে এসেছিলাম। তা কি কিশোরী, কেমন লাগলো আজকের এই কাহিনী? আশা করি বেশ ভালোই লেগেছে। কি যে বলেন ঠাকুর মশাই, এ আবার জিজ্ঞাসা করার মতন কোনো কথা নাকি? আপনি আমাদের কোনো কাহিনীর কথা বলে শুনিয়েছেন আর আমাদের তা ভালো লাগেনি, আজ অবধি তেমনটা হয়নি কখনো কোনো বাড়ির জন্য। আপনার বলা আজকের এই বাঁশবেড়িয়া গ্রামের মরা খালের গল্পটিও আমাদের বেশ ভালো লেগেছে। চলো হে কিশোরী, আজকের মতো গল্প যখন এখানেই শেষ, এবার তাহলে আমাদের ওঠা দরকার। এই সময় বৃষ্টির মাত্রা কিছুটা ধরে এসেছে, এখন বরং দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়াই মঙ্গল। হ্যাঁ ভাই, তাই চলো। কথাখানা তুমি ঠিকই বলেছ, এবার আমাদের বেরিয়ে পড়াই ভালো। ঠাকুর মশাই, আজকের মতন আমরা এলাম, তাহলে আবার অন্য কোনো দিন আসবো না হয়। এই কথা বলে ঠাকুরমশাইয়ের কাছ থেকে আমরা বিদায় নিয়ে সেখান থেকে বেরিয়ে এলাম রাস্তায়। তারপর জলে জমা রাস্তার বুকে ছপ ছপ শব্দ তুলে আমরা এগিয়ে গেলাম আমাদের গন্তব্য।